আজকের গল্পে আমরা শুনবো দেশের সবথেকে বড় টপ বিজনেসম্যান ছেলেটার প্রেমের কাহিনী, যার নাম আরণ্যক চ্যাটার্জি। তার অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না, 1 সপ্তাহের মতো তো অপেক্ষা করতেই হয়। যদিও এই টপ বিজনেসম্যান হওয়ার পেছনে একটা বিশাল বড় গল্প লুকিয়ে আছে, সেই গল্প না হয় পরে আসছি। অন্যদিকে শহরের নাম করা বিজনেসম্যানের অহংকারী মেয়ে, যার কিনা বাবার টাকার গরমে মাটিতে পায়ে পড়তো না, আজ সেই দেশের সব থেকে টপ বিজনেসম্যান আরণ্যক চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে আজ আরণ্যকের সময় হলো, তাও মেয়েটা অপেক্ষা করছে ওয়েটিং রুমে, আর আরণ্যক মিটিংয়ে এতটাই ব্যস্ত আজ সে। আর হবে নাই বা কেন, এসবের পেছনে সে একজনকে পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের যোগ্যতাকে প্রমাণ করার চ্যালেঞ্জ, সবটা মিশে আছে। বুঝতে পারছেন না তো? গল্পের সাথে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন সবকিছু। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর অবশেষে আরণ্যক এলো। মেয়েটাকে তার অফিস রুমে ডাকা হয়। আরণ্যক পেছন ঘুরে দাঁড়িয়েছিল, আর এমনভাবে দাঁড়িয়েই আরণ্যক জিজ্ঞাসা করলো, কি নাম আপনার? আর আপনার কোম্পানির নাম কি? আরণ্যকের কথা শুনে আগত সেই মেয়েটা বলে উঠল, আমার নাম ভাবনা বসুরায়। বসুরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। মেয়েটার নাম আর তাদের ইন্ডাস্ট্রির নাম শুনে হঠাৎ আরণ্যক চমকে উঠল। পেছন ফিরে তাকাতেই আরণ্যক আর ভাবনা দুজনকে দেখেই চমকে গেল। একটা বড় শক পেল। এতগুলো বছর পর দুটো পরিচিত মুখ যেন আবার সামনাসামনি হবে, সত্যি এটা কল্পনার বাইরে। ভাবনাকে দেখে আরণ্যকের অতীতের সেদিনের কথাগুলো হঠাৎ মনে পড়তেই চোখে মুখে ক্ষোভ তৈরি হলো, একটা চাপা কষ্ট হতে লাগলো। সে সাথে সাথেই অফিস থেকে বেরিয়ে যেতে গেলে ভাবনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরণ্যক তার কোনো কথা না শুনে গট গট করে বেরিয়ে যায়। আর ভাবনা ভাবতে থাকে যে দেশের সব থেকে বড় টপ বিজনেসম্যানটাই যে সেই মানুষটা হবে, তা সে কল্পনাও করতে পারেনি। অগত্যা ভাবনা চলে এলো বাড়িতে এসে ভাবনা দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো, আর কিছু পুরনো কথা ভাবতে লাগলো। অন্যদিকে ছাদে এসে রাতের আকাশের দিকে একইভাবে তাকিয়ে আছে আরণ্যক, যেন রাতের আকাশের চাঁদটাকে কত মায়াবতী লাগছে সেটাই একভাবে দেখছিল সে, ঠিক যেভাবে কয়েক বছর আগে একভাবে সে দেখেই থাকতো কোনো এক মায়াবতীকে। ফ্ল্যাশব্যাক। মেয়েটার নাম ভাবনা বসুরায়। ভাবনা ক্লাস 9-এ নতুন ভর্তি হয়েছে, সেই স্কুলে যে স্কুলে আরণ্যক আগে থেকেই পড়তো। ভাবনা দেখতে ভীষণ মিষ্টি, অতিরিক্ত সুন্দরী না হলেও সুন্দর এবং খুব কিউট। হাসলে গালে টোল পড়ে, একটা গজ দাঁতও আছে। বাবা শহরের নাম করা শিল্পপতি, অনেক বড় লোক, গাড়ি করে স্কুলে আসে। স্কুলে ভর্তি হয়ে আসার পর থেকেই আরণ্যকের ভাবনাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তবে সেই ভালো লাগাটা ছিল আর 5টা সাধারণ মেয়েকে দেখে ভালো লাগার মতোই, তাই ব্যাপারটাকে সে খুব একটা গুরুত্ব দেয় না। ভালো লাগে, তাকে দেখে, কথা বলতে চেষ্টা করে, ব্যাস এটুকুই। কিন্তু ভাবনা মোটেও পাত্তা দেয় না এসবে, আর 5টা সাধারণ ছেলে যেমন ওর পেছনে ঘুরঘুর করে, ও ব্যাপারটাকে সেভাবেই নিয়েছিল। ভাবনা মনে করে ছেলেদের কাজই হলো মেয়েদেরকে দেখা। প্রথমত সে যেমন তার চেহারার মিষ্টি সৌন্দর্যটাকে নিয়ে অহংকার করে, তেমনই যেহেতু সে এত বড় লোক, সে নিয়েও অহংকার করতে একদমই ভোলে না। পড়াশোনাতেও ভালো, মোট কথা অহংকারী দেমাগি মেয়ে যাকে বলে। স্কুলে বন্ধুত্বও করেছে বেছে বেছে বড়লোক বাবার ছেলে মেয়েদের সাথে। এদিকে আরণ্যক একটু বখাটে, উড়ু উড়ু স্বভাবের, পড়াশোনায় ভীষণ অমনোযোগী, মেয়েদের দেখে টিজ করে, এইসব করাই ওর কাজ। আর স্কুলে এমন একটা স্টাইল মেরে আসে, তাতে করে তাকে দেখে মনেই হবে যে তার বাবাও বেশ বড় কোনো কাজের সাথে নিযুক্ত। যাই হোক, এরপর দেখতে দেখতে ওরা ক্লাস 9 থেকে 10-এ ওঠে। ভাবনা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, কিন্তু আরণ্যক কোনো রকম ওই টেনে টুনে পাশ করেছে। দেখতে দেখতে সময় চলে যায়। এরপর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের অনুষ্ঠান আয়োজন করা হয়। ওদের ক্লাসের প্রোগ্রামের সকল দায়িত্ব একা হাতে সামলায় ভাবনা, যেটা আরণ্যকের খুব ভালো লাগে যে ভাবনা সব কিছু এত সুন্দর করে গুছিয়ে কাজ করছে। এরপর আসে সেই প্রোগ্রামের দিন, আর সেই দিন ভাবনা এত সুন্দর করে সেজে আসে যে তাকে একদম গল্পের নায়িকার মতো লাগছিল, যেটা দেখে আরণ্যকের হঠাৎই চোখ আটকে যায় তার দিকে, এবং সে প্রথম দফায় ক্রাশ খায়। প্রোগ্রামের দিন সারা স্কুলটাকে এবং স্টেজটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, যে দেখেছে সেই প্রশংসা করছে। এরই মাঝে রোহান আরণ্যককে জানায় যে, রণ্যক শুনেছিস, আজ ভাবনা প্রোগ্রামে নাচ করবে।
তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ, আমি এইমাত্র অফিস রুম থেকে এলাম, আর ওখানেই শুনলাম যে আজ ভাবনা নাচ করবে। সে নাকি খুব ভালো নাচে। তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। আরণ্যক যখন জানতে পারে যে ভাবনা এই প্রোগ্রামে নাচ করতে চলেছে, সেটা জানতে পারার পর আরণ্যকের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে থাকে। কখন ভাবনা স্টেজে প্রোগ্রাম করতে আসবে সেটার জন্যই অপেক্ষা করতে থাকে ও, কিন্তু তার তর্স হয় না। এদিকে ভাবনাকে এতক্ষণ স্টেজের এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখছিল, কিন্তু এখন আর আরণ্যক তাকে দেখতে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে স্টেজে ভাবনার নাম ঘোষণা করা হলো। এরপর স্টেজের সমস্ত আলো ধপ করে বন্ধ করে দেওয়া হলো, আর তারপর ভাবনা নৃত্য পরিবেশন করতে শুরু করলো। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। এত সুন্দর করে নৃত্য পরিবেশন, সাথে এত সুন্দর তার সাজ দেখে তাকে স্বর্গের অপ্সরাদের থেকে কোনো অংশে যেন কম লাগছিল না। এই বালিকাকে তো যেন কোনো বালকই প্রথম দেখাতে নিজের মনের মন্দিরে স্থান দিতে চাইবেই। অবশেষে হলোটাও তেমন। সেই বখাটে ছেলে আরণ্যকের চোখ আটকে গেল স্টেজে নৃত্য করতে থাকা ওই অপ্সরার কাছেই। সে যেন মুগ্ধ নয়নে তাকে দেখেই যাচ্ছিল, একটুও চোখ সরছিল না তার থেকে। এই নিয়ে সে দ্বিতীয়বার ক্রাশ খেলো। ওর কানে যেন কোনো কথাই যাচ্ছিল না। হঠাৎ সজোরে হাততালির আওয়াজে তার ধ্যান ভাঙে। ভাবনার নৃত্য পরিবেশন সমাপ্ত হলো। এভাবে দেখতে দেখতে অনুষ্ঠানও শেষ হলো। আর তারপর সবশেষে ক্লাস 10-এর অনুষ্ঠানকে এত সুন্দর করে আয়োজন করার জন্য প্রধান শিক্ষিকা ভাবনাকে ক্লাস 10-এর মেইন ভলেন্টিয়ার হিসাবে সম্মান জানায়, আর ভাবনার হাতে পুরস্কার তুলে দেয়। আরণ্যক ভীষণ খুশি হয় সেই দিন। অনুষ্ঠান শেষে ক্লাসের সবাই এসে ভাবনাকে কনগ্র্যাচুলেট করে। তার মাঝে আরণ্যকও এসে ভাবনাকে কনগ্র্যাচুলেট করে। এরপর ওদের টুকটাক কথা হয় এবং সেখান থেকেই হয় বন্ধুত্ব। আরণ্যক ভাবনাকে সব সময় হাঁ করে দেখত। ভাবনা কথা বললে আরণ্যক কোথায় যেন হারিয়ে যেত। বলতে গেলে প্রতিদিন নতুনভাবে ক্রাশ খেত ওর উপর আরণ্যক। আরণ্যকের বন্ধুরা ভাবনাকে নিয়ে ইয়ার্কি করতো। তারা জানতো ভাবনা আরণ্যকের ক্রাশ। এতদিন আরণ্যক কোনো মেয়েকে জাস্ট চোখের দেখায় ভালো লাগতো, কিন্তু এই ভাবনার উপর সে এমনই ক্রাশ খেয়েছে যে তাকে ছেড়ে আর কাউকেই যেন দেখতে ইচ্ছে করে না তার। আর ঠিকই তো, ক্রাশকে ছেড়ে কাউকে দেখতে ইচ্ছে করে? আপনারাই বলুন। বর্তমান এসব কিছুই ভাবতে থাকে আরণ্যক, আর অন্যদিকে ভাবনা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। একদিন ভাবনাকে তার বান্ধবীরা বলে যে, এই ভাবনা, জানিস অরণ্যক তোকে পছন্দ করেন। সে তো অনেকেই করে, এতে নতুন কি আছে? আর আরণ্যক একটা বখাটে ছেলে, পড়াশোনাতে ভালো না, আর আমাদের মধ্যে শুধু বন্ধুত্বটাই আছে। এই বলে সেদিনের মতো ভাবনা আর আরণ্যককে নিয়ে তাদের বন্ধুদের আগ্রহ সেখানেই শেষ করে। ওদের বন্ধুত্ব হলেও অতটা গভীর হয়ে ওঠে না। এরপর একদিন কোনো কারণে ভাবনার খুব মন খারাপ হয়। স্কুলে এসে কোনো এক কোণায় বসে সে কাঁদতে থাকে। আরণ্যক সেটা দেখতে পেয়ে ভাবনার কাছে যায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবনা? তুমি আজ এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? আরণ্যকের কথা শুনে ভাবনা আরও বেশি কাঁদতে থাকে, আর আরণ্যক সেটা দেখে একেবারেই সহ্য করতে পারে না। ভাবনার চোখের জল দেখে আরণ্যকের বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে ওঠে। বারে বারে আরণ্যক ভাবনাকে জিজ্ঞাসা করে তার মন খারাপের কারণ কি। তখন ভাবনা বলে উঠল, আরণ্যক, আজকের দিনে আমার মা মারা গিয়েছিল, তাই আজ আমার খুব মন খারাপ। কথাটা শুনে আরণ্যকের মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর আরণ্যক নিজের মনকে দূরে সরিয়ে ভাবনাকে এটা সেটা নানা কথা বুঝিয়ে তার মন ভালো করতে থাকে। আরণ্যকের এত প্রচেষ্টা দেখে ভাবনার ভালো লাগে, আর তাকে নিয়ে আরণ্যকের এত দুশ্চিন্তা দেখে মুহূর্তের মধ্যে ভাবনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। এরপর আরণ্যক ভাবনাকে হাসতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, বলছি ভাবনা, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি? আরণ্যকের কথা শুনে ভাবনা স্মিত হেসে বলল, আরণ্যক, বেস্ট ফ্রেন্ড কি আর এভাবে বলে কয়ে হয়? তাহলে কেমন ভাবে হয়? আরণ্যকের কথা শুনে ভাবনা আরণ্যকের মাথায় একটা সামান্য আঘাত করে বলে উঠল, বোকা ছেলে, বেস্ট ফ্রেন্ড এভাবে হয় না। বন্ধুত্ব সবার উপরে হয়। বন্ধুর কষ্টে নিজেরও কষ্ট হবে, তাকে হাসানোর চেষ্টা করবে, আবার কখনো এমন দেখবে যে বন্ধুর সাহায্য করলে নিজের বিপদ হবে,
কিন্তু তাও সে বন্ধুর জন্য নিজের বিপদের কথা না ভেবে বন্ধুর পাশে দাঁড়াবে। যখন কেউ পাশে থাকবে না কিন্তু তুমি জানবে যে তোমার সেই বন্ধু আছে, তোমার ভালোর জন্য তোমার থেকে দূরে যেতে হলেও সেই বেস্ট ফ্রেন্ড থাকবে। তোমার ভালোর জন্য যদি তোমার বিরুদ্ধে যেতে হয় তাহলেও সে তোমার বিরুদ্ধে যাবে। যেদিন মন থেকে বুঝতে পারবে যে এইগুলো তুমি যার জন্য করতে পারবে, সেই হবে তোমার বেস্ট ফ্রেন্ড। বুঝেছো আমি কি বলছি? ভাবনার কথা শুনে আরণ্যক শুধু তার মাথা নাড়ালো, কোনো কথা বলছিল না। মুখটা কেমন একটু গোমরা করে রেখেছিল, তাই দেখে ভাবনা বলে উঠল, আচ্ছা বেশ, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? বলছি এত চিন্তার কিছু নেই। আর আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে রাজি আছি যদি তুমি ভালো হয়ে যাও তবে। আমাকে দেখে কি তোমার খারাপ ছেলে মনে হয়? আরে ধুর, আমি সেটা বলছি না। আমি বলতে চাই যে তোমার আর এইভাবে ঘুরে ঘুরে বেড়ালে চলবে না। ভালো করে পড়াশোনা করতে হবে, একদিন অনেক বড় হতে হবে। সেদিনের পর থেকে আরণ্যক ভালো ছেলে হতে শুরু করে, কিন্তু পড়ালেখাতে খুব একটা মন বসতো না। যত দিন যায় ওদের বন্ধুত্ব গভীর হতে থাকে। এদিকে ভাবনারও আরণ্যককে ভালো লাগতে শুরু করে। আর আরণ্যকের কথা কি বলবো, কিছুদিন পর ভাবনার খুব শরীর খারাপ হয় হঠাৎ করে। প্রায় 1 সপ্তাহ স্কুলে আসতে পারে না। আরণ্যক ভাবনাকে দেখতে না পেয়ে ভাবনার এক বান্ধবীকে জিজ্ঞাসা করে, বলছি নেহা, ভাবনা স্কুলে আসে না কেন? তুমি কি কিছু জানো? হ্যাঁ জানি তো। কেন আসছে না? আসলে ওর শরীর খারাপ, জ্বর এসেছে, তাই স্কুলে আসছে না। আচ্ছা, কবে আসবে তুমি জানো? সেটা কি করে বলি, জ্বর সেরে গেলেই আসবে। কেন, তুমি কি কিছু বলতে চাও? তাহলে আমাকে বলতে পারো, আমি তো ওর বাড়ির রাস্তা দিয়েই বাড়ি ফিরি, তাহলে আমি বলে দিব। না না, ঠিক আছে, আমি এখন আসছি। এই বলে আরণ্যক সেখান থেকে চলে যায়। নেহার কথা শুনে আরণ্যকের মন খারাপ হয়ে যায় আর ভাবে এতগুলো দিন কিভাবে ভাবনাকে না দেখে থাকবে। এইসব ভাবতেই আরও আরণ্যকের ভীষণ মন খারাপ হয়। এরপর 1 সপ্তাহ পেরিয়ে যায়। একটা সপ্তাহ যেন ওর কাছে 1 বছরের সমান মনে হচ্ছিল। 1 সপ্তাহ পর ভাবনা স্কুলে আসে আর ওকে দেখেই আরণ্যকের বুকের ভেতরটা কেমন যেন একটা ছ্যাত করে উঠল। একটা অদ্ভুত ফিলিং কাজ করতে থাকে আরণ্যকের মাঝে। তারপর ভাবনার সাথে কথা বলে ওর মনটা ভালো হয়ে যায়। এতদিন স্কুলে না আসায় ক্লাসের অনেক নোটস মিস হয়, ফলে ভাবনা আরণ্যককে বলে, বলছি আরণ্যক, আমি 1 সপ্তাহ স্কুল আসতে পারিনি, তুমি একটু আমাকে তোমার নোটসের খাতাগুলো দেবে? ভাবনার কথা শুনে আরণ্যক বলে উঠল, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, নিশ্চয়ই দেব। এই বলে আরণ্যক ওর নোটসের খাতাগুলো ভাবনাকে দেয়। ভাবনা আরণ্যকের খাতাগুলো বাড়িতে নিয়ে যায়। আর রাতে যখন নোটস লিখছিল তখন ভাবনা দেখতে পায় আরণ্যকের খাতায় নিজের নাম। আরণ্যক যে তাকে ভালোবাসে, পছন্দ করে, সেই নিয়ে কিছু লেখা। এই যেমন, ভাবনা আরণ্যকের ক্রাশ, ভাবনাকে ভালো লাগে, ভালোবাসে, বাট হারিয়ে ফেলার ভয়ে বলে না। ভাবনার যেমন আজও চেঞ্জ হয়েছে, ও সেটাও লেখা আছে। ফলে আরণ্যক যে ভাবনাকে ভালোবাসে সেটাই জানতে পেরে যায় ভাবনা। বাট স্কুলে গিয়ে সেই কথা ভাবনা আরণ্যককে বলে না। হয়তো মনে মনে এবারও ভাবনা আরণ্যককে পছন্দ করতে থাকে, কিন্তু মুখে বলে না। এরপর ভাবনা একটা প্ল্যানিং করে মনে মনে। এরপর আসে ভাবনার জন্মদিন। যথারীতি স্কুলের বেশ কয়েকজনকে ভাবনা তার জন্মদিনে নিমন্ত্রণ করে, সাথে আরণ্যককেও। আর ভাবনা ঠিক করে সেই দিনই আরণ্যককে ভাবনা প্রপোজ করবে সকলের সামনে। যথারীতি সেই দিন আসে এবং আর সেই দিন তাই আরণ্যক নিজেও বেশ ভালো করে ভাবনার বাড়ি আসে। আর সেই দিন ভাবনা পরীর মতো সেজে আরণ্যকের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আরণ্যক ভাবনার বাড়িতে ঢোকা মাত্রই তার চোখ আটকে যায় ভাবনার দিকে। সে হা হয়ে তাকিয়ে থাকে তার ক্রাশের দিকে। এ যেন রূপকথার কোনো এক রূপবতী কন্যা। আরণ্যক তার ক্রাশকে দেখে চোখ সরাতেই পারছিল না, যেন ক্রাশ খেয়ে লাশ হয়ে গেছে এমন অবস্থা। এদিকে ভাবনা আরণ্যককে দেখতে পেয়ে খুব খুশি হয়। আর খুশি হয়ে ভাবনা আরণ্যকের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, চলো একটু পরেই কেক কাটা হবে। এরপর ভাবনা আরণ্যকের হাত ধরে নিয়ে আসে তার কেক কাটানোর জায়গায়। যথারীতি কেক কাটা হয়। ভাবনা কেক কেটে তার প্রিয়জনদের কেক খাইয়ে দেয়। তারপর সবাইকে কেক দেওয়ার পর ভাবনা কেক হাতে আরণ্যকের কাছে এসে দাঁড়ায় আর বলে, নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি।
তারপর ভাবনা আরণ্যককে কেক খাইয়ে দেয়। একটু পর ভাবনার সব ফ্রেন্ডরা ওদের দুজনকে জোর করতে থাকে একসাথে ডান্স করার জন্য, কিন্তু দুজনেই লজ্জা পায়। তারপর হাজারো জোরাজুরির পর সেই একসাথে হাত ধরে ডান্স করতে যাবে, তখনই ওখানে আরণ্যকের মা ওদের সামনে এসে দাঁড়ায়। আরণ্যককে দেখে আরণ্যকের মা খুব অবাক হয়ে যায়, আর আরণ্যককে উনি বলেন যে, তুই এখানে কি করছিস? আরণ্যককে এমন প্রশ্ন করতে দেখে ভাবনা তার বাড়ির রান্নার মাসি নীলিমাকে জিজ্ঞাসা করে, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, কেন? কি হয়েছে? তুমি ওকে কি করে চিনলে? কোথায় দেখেছিলে? কতদিন ধরে তুমি ওকে চেনো? ভাবনা নীলিমাকে এমন অনেক প্রশ্ন করছিল। বাড়ি ভর্তি লোকের সামনে এত প্রশ্ন করার জন্য নীলিমা ওরফে আরণ্যকের মা কিছুটা ঘাবড়ে যায়, আর তা দেখে আরণ্যক বলে উঠল, উনি আমার মা হন, আমি ওনার ছেলে। আরণ্যকের কথা শুনে ভাবনা চমকে যায়, আর সাথে সেখানে থাকা তাদের সকল বন্ধু বান্ধবীরাও, কারণ আরণ্যকের মা বহু বছর ধরে ভাবনাদের বাড়িতেই রান্না কাজ করে। ওরা বস্তিতে থাকে আর এটাও জানে যে নীলিমা মাসির স্বামী ভাড়ায় রিক্সা চালায়, খুব কষ্ট করেই ওদের দিন পাত হয়। তাহলে এখন যদি আরণ্যক তাদের ছেলে হয়, তাহলে আরণ্যকও তো বস্তিতে থাকে, কিন্তু তার স্কুলের গেট আপ দেখে এই ব্যাপারগুলো কেউ কখনোই বুঝতে পারতো না। ভাবনা জানতো যে নীলিমা মাসির একটা ছেলে আছে, কিন্তু ভাবনা কোনোদিন সেই ছেলেকে দেখেনি। ভাবনার বাড়ির লোকজনও নীলিমার ছেলের কথা জানতো, কিন্তু কোনোদিন দেখেনি। ভাবনা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে নীলিমা মাসির ছেলে আরণ্যক হবে। তাছাড়া ওদের মধ্যে এতদিন কথা হয়েছে, কিন্তু কখনো কেউ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই জানতে চায়নি। আর না আরণ্যক জানতো যে তার মা এই বাড়িতে কাজ করে। এরপর ভাবনা প্রচণ্ড পরিমাণে আরণ্যকের উপর রেগে যায়, আর রাগের মাথায় ভাবনা আরণ্যককে বলে যে, তুই আমার সাথে এভাবে চিট করলি? ভাবনা আরণ্যককে তুই তুকারি করছে দেখে আরণ্যক প্রথম দিকে ভাবলো যে ওর মা যে এই বাড়িতে কাজ করতো সেটা ভাবনাকে বলেনি বলে হয়তো ভাবনা রেগে ওকে এভাবে বলছে। তাই আরণ্যক ভাবনার হাত ধরে বোঝাতে যাবে, আর ঠিক তখনই শুরু হয় ঝামেলা। এক ঝটকায় আরণ্যকের হাতটা ছাড়িয়ে দিয়ে ভাবনা বলে উঠল, তোর এত বড় সাহস, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁচ্ছিস? একদম আমাকে ছুবি না। বস্তির ছেলে, ছোট লোক একটা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার খুব শখ, তাই না? কি ভেবেছিলি আমাকে পটিয়ে ফেললে একেবারে কেল্লা ফতে, তাই তো? ভাবনার মুখে এমন কথা শুনে আরণ্যক খুব অবাক, আর বলে উঠল, ভাবনা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি মানছি যে আমি আমার পরিবারকে নিয়ে কারোর সাথেই কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু তাতে কি হয়েছে? বন্ধুত্বটা কি টাকা পয়সা দেখে হয়? সেটা তো মন থেকে হয়। আর আমার সাথে তোমার বন্ধুত্বটা তো মন থেকেই হয়েছে। সেখানে আমি গরিব কি বড়লোক সেটা তো ম্যাটার করে না। আরণ্যকের মুখে এমন কথা শুনে ভাবনা বলে উঠল, দেখছি বেশ ভালোই ট্রেনিং নিয়েছিস। এইসব কি তোর বাবা মাই শিখিয়েছে? বাহ, খুব ভালো দেখছি। ভাবনার কথা শুনে আরণ্যক এবার খুব রেগে যায়। আসলে ভাবনা ওকে অপমান করুক ক্ষতি নেই, কিন্তু ওর বাবা মাকে নিয়ে কেউ অপমান করবে সেটা একেবারেই আরণ্যক মেনে নিতে পারবে না। তার উপর আরণ্যকের বাবা মা এইসব ব্যাপারে যেখানে কিছুই জানতো না, ভাবনা আরণ্যকের বাবা মাকে অপমান করতে দেখে আরণ্যক বেশ জোর গলায় বলে উঠল, ভাবনা, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। তোমার কোনো অধিকার নেই আমার বাবা মাকে অপমান করার। এরপর ভাবনা আরণ্যকের কথা শুনে হাততালি দিয়ে বলে উঠল, বাহ বাহ, এটা খুব ভালো। নিজে দোষ করে বড় বড় কথা বলা হচ্ছে, একেই বলে চোরের মায়ের বড় গলা। মুখ সামলে কথা বলো ভাবনা। আর আমি কি এমন করেছি যে তুমি আমাকে এইভাবে কথা বলছো? আচ্ছা, তুমি নিজে কি কোনোদিনও আমার পরিবার নিয়ে জানতে চেয়েছো? চাওনি, তাই আমি আর কোনোদিনও বলিনি। তবে তুমি যদি জিজ্ঞাসা করতে, তাহলে আমি মিথ্যা কথা কোনোদিনই বলতাম না, সত্যিটাই বলতাম। হ্যাঁ, এখন ধরা পড়ে গেছিস তো, তাই বলছিস। না, আমি মিথ্যা কথা বলছি না। আমি এখন আর তোর কোনো কথাই বিশ্বাস করি না। তারপর আরণ্যক চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। এবারের মতো ক্ষমা করে দাও। আর কোনোদিনও তোমার থেকে কোনো কথা লুকাবো না। কথা দিচ্ছি। তোমাকে একটা কথা বলতে চাই, আর সেটা হলো আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ করি সেটা বলাটা ঠিক না, আমি তোমায় ভালোবাসি। আরণ্যকের কথা শুনে ভাবনা একটা সজোরে থাপ্পড় মারে আরণ্যকের গালে, আর গর্জে উঠে ভাবনা বলে উঠল, তোর এত বড় সাহস, তুই আমাকে ভালোবাসার কথা বলিস? তোর এখনো মনে হয় তোর মতো একটা বস্তির ছেলেকে শহরের সব থেকে বড় শিল্পপতির মেয়ে ভালোবাসবে বলে? তোর এতটুকু লজ্জা নেই রে? বাইরে বেরিয়ে যা।
যা আমার বাড়ি থেকে বেরো। আরণ্যক শুধু দাঁড়িয়ে থেকে ভাবনার কথা শুনে যাচ্ছে, আর ভাবনা ছোট লোক, মিথ্যেবাদী, জোচ্চোর, লম্পট আর যত রকমের খারাপ খারাপ কথা আছে সব কিছু বলে আরণ্যককে কথা শোনাতে থাকে। সবাই চুপচাপ শুনে যায়, এমনকি আরণ্যকও। সব শুনে পরে আরণ্যক বলে যে, ভাবনা, আমি তোমাকে ভালোবাসি, আর সেটা কোনো মিথ্যা কথা নয়, একেবারেই 100% খাঁটি কথা। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে, আর সেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, দেখে নিও। আরণ্যকের এই সব কথা শুনে ভাবনা আরও একটা থাপ্পড় মারে আরণ্যকের গালে আর বলে, চুপ, একদম চুপ। তোর তো দেখছি খুব সাহস। এত অপমান করার পরও তুই এখনো ভালোবাসার কথা বলে যাচ্ছিস। তোকে না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম, তুই শুনতে পাসনি নাকি? সব শুনে আরণ্যকের চোখে জল চলে আসে, কিন্তু তাও আরণ্যক বলে, আমি জানি ভাবনা, তুমি এইসব মন থেকে বলছো না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখের ভাষা, তোমার ব্যবহার দেখেছি, যেগুলো মিথ্যা হতে পারে না। আমার প্রতি সেই সবগুলো ছিল কারণ তুমি আমাকে ভালোবেসেছো। চোখের ভাষা কখনো মিথ্যা বলে না, কিন্তু তাও তুমি আমাকে আজ এত অপমান করলে। আজ আমি খুব কষ্ট পেয়েছি। এই সত্যিই তোর কোনো লজ্জা নেই না? আর সব থেকে বড় কথা, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোর কি যোগ্যতা আছে রে? একটা বস্তির ছেলে কি করে এত সাহস হয় সেটাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি তোকে তোর বাবা মা বেশ ভালো শিক্ষা দিয়েছে। এবার আর আরণ্যক নিজেকে ঠিক রাখতে পারে না। আরণ্যক সব সহ্য করতে পারে, কিন্তু তার বাবা মায়ের অপমান নয়। অনেক কষ্ট করে তারা আরণ্যকের সব শখ আহ্লাদ পূরণ করে, আর এখানে তো তার বাবা মায়ের কোনো দোষই নেই। সবটা মনে করে আরণ্যক নিজেকে শক্ত করে বলে উঠল, আমি বুঝতে পেরেছি ভাবনা, তুমি আমার সাথে বন্ধুত্ব করেছিলে এটাই ভেবে যে আমিও কোনো বড়লোক ঘরের বড়লোক বাবার ছেলে, তাই বন্ধুত্ব করেছিলে। তুমি না আমাকে এতদিন বলেছিলে যে বেস্ট ফ্রেন্ড মন থেকে হয়? তবে এখন আমি বলছি, তুমি বেস্ট ফ্রেন্ড কেন, যে কোনো বন্ধুত্বই টাকা দেখে করো। আর যে টাকাকে বেশি প্রাধান্য দেয় সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আর একটা কথা তুমি বললে না যে তোমাকে ভালোবাসার জন্য আমার কি যোগ্যতা আছে? তাহলে আমি বলছি, আজ এখানে সকলের সামনে দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ করছি যে একদিন এই অযোগ্য ছেলেটাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যে শুধু এই শহর নয়, এই দেশের সবাই এক নামে আমাকে চিনবে। এবং এমন একদিন আসবে যেদিন তোমাকে এই অযোগ্য ছেলের অযোগ্যতার সামনে মাথা নত করতে হবে। আর সেই দিন এই অযোগ্য ছেলের সাথে কথা বলার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য তুমি ছটফট করবে, কথাটা মনে রেখো। আরণ্যকের এই সব কথা শুনলে ভাবনা ব্যঙ্গাত্মকভাবে হাসে, আর তারপরে খুব রেগে গিয়ে ভাবনাও চ্যালেঞ্জ করে বলে উঠল, সেই দিনটা আমার জীবনে কোনোদিনও আসবে না। এবার যদি তোমার বড় বড় ডায়লগ বলা শেষ হয়ে থাকে তাহলে নিজের মাকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। এই ছোট লোকটার জন্য আজ আমার জন্মদিনটাই মাটি হয়ে গেল। কত কিছু করব বলে প্ল্যান করে রেখেছিলাম, সব ভেস্তে দিল। এদের জন্য আমার জন্মদিনটা ভালো করে পালন করাই হলো না। এই কে কোথায় আছো? এদের একটু বাইরের রাস্তাটা দেখিয়ে দাও তো। হয়তো এত আলোতে ওদের চোখ ঝাপসা হয়ে গেছে। আসলে অনেক কিছু ভেবেছিল তো, কিন্তু কিছুই আর হলো না। বেচারা, কি কষ্ট। আরণ্যক শুধু দাঁড়িয়ে থেকে এত অপমান সহ্য করছে, মুখে আর কোনো কথা বলল না। তারপর সবশেষে ভাবনা সিকিউরিটিকে ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে আরণ্যক এবং ওর মাকে বাড়ি থেকে বের করে দেয়। এইসব দেখে আরণ্যকের খুব কষ্ট হতে থাকে। বর্তমান এই কথাগুলো ভেবে প্রচণ্ডভাবে কাঁদতে থাকে ভাবনা। হায় নিয়তি, কোথায় এনে দাঁড় করালো তাকে! আরণ্যকের চ্যালেঞ্জটা যে সত্যি হবে তা সে কখনোই কল্পনা করতে পারেনি। আজ তার বাবার ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অহংকার করার মতো পরিস্থিতিটাই হারিয়ে ফেলেছে। যে মানুষটা তাকে এত ভালোবাসতো সেই মানুষটাই আজ তাকে ভুলে গেছে। কিন্তু সত্যি কি তাই? কারোর করা অপমান কেউ কি ভুলতে পারে? সব থেকে বড় কথা হলো, নিজের ভালোবাসার মানুষটাকে ভোলা কি আদৌ সম্ভব? অন্যদিকে আরণ্যক ভাবছে। ফ্ল্যাশব্যাক। এরই মাঝে ওদের এসএসসি এক্সাম চলে আসে। বাড়িতে সবাই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকে। এরই মাঝে আরণ্যকের বাবার রিক্সার সাথে একটা বড় গাড়ির ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয় এবং হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু সে মারা যায়। এই সময় ওদের খুব খারাপভাবে চলতে থাকে। ভাবনা ওইদিকে সব দুঃস্বপ্ন ভেবে ভুলে গিয়েছে, পড়াশোনায় মন দেয়, আর আরণ্যক বাবার সুখে আত্মহারা হয়ে পড়ে। মাকে নিয়ে সে কী করবে? এবার ওদের দিন চলবে কিভাবে, এইসব ভাবতে থাকে। আরণ্যকের এত চিন্তা দেখে ওর মা আরণ্যককে বলে যে, আরণ্যক,
এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। এখনও অনেকটা পথ চলা বাকি। এই পথ যে বড়ই কঠিন বেটা, আর তোকে যে পারতেই হবে। এইসব কথা বলে আরণ্যকের মা আরণ্যকের মনে জোর দিতে থাকে। তখনই আরণ্যক একটু ঝিমিয়ে পড়ে। ঠিক তখনই আবার নীলিমা আরণ্যককে তার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়। অবশেষে আরণ্যক ঠিক করে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে। এরপর আরণ্যক মন দিয়ে পড়াশোনা করে। সময় চলতে থাকে, পরীক্ষার দিন চলে আসে। ভাবনার পরীক্ষার সিট আর আরণ্যকের পরীক্ষার সিট আলাদা আলাদা রুমে ছিল, তাই দেখা হতো না। শেষ পরীক্ষার দিন আরণ্যক গেট থেকে বেরিয়ে আসার সময় দেখতে পায় ভাবনাকে, আর ভাবনাও আরণ্যককে দেখতে পায়। আর তখনই ভাবনার বন্ধুদের সাথে হাসতে হাসতে আড্ডা দিচ্ছে। আরণ্যকের সাথে চোখাচোখি পড়তে আরণ্যককে নিয়ে ভাবনা আর ওর বন্ধুরা মিলে টিস করে আর সজোরে হাসাহাসি করে। এমন সময় ভাবনা বলে উঠল, বুঝলি সোহম, ছোট লোকদের একটা বড়ই সমস্যা। একটু হেসে কথা বললেই ভাবে যে ওদের আমরা ভালোবাসি। কেমন একটা বোকা বোকা কথা না? একটু দয়া দেখিয়ে পাশে বসিয়ে কথা বলেছে কিনা তাতেই ওরা ভেবে নেয় যে আমরা ওদের বিয়ে করব। কি করে এসব ভাবে বলতো? একটু ভালো ব্যবহার করলেই কি মাথায় চড়ে বসতে হবে নাকি? যত সব ফালতু বস্তির ছেলে কোথাকারে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এদের বেশি লাই দিতে নেই, সাবধানে থাকবি। হ্যাঁ রে, এখন আমি খুব সাবধানে থাকি, না হলে আবার কোথার থেকে কোন বস্তির ছেলে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি। জাস্ট অসহ্যকর। এইসব কথা শুনে আরণ্যকের খুব কষ্ট হয়। আরণ্যক ওখান থেকে চলে আসে আর মনে মনে ভাবে, গরিবরা কি মানুষ না? তাদের কি মন বলে কিছু থাকতে নেই? আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে ভাবনা এমন একটা মেয়ে যার কাছে টাকাটাই সব, ভালোবাসার কোনো মূল্যই নেই। এরকম আরও কিছু কথা আরণ্যক ভাবতে থাকে। এরপর সময় অতিবাহিত হয়। আরণ্যকের মা অন্য বাড়িগুলোতে কাজ করতে যেত। এভাবেই চলছিল দিন। 2 মাস পর ওদের রেজাল্ট বেরোয়। রেজাল্টের দিন ভাবনা নিজের রেজাল্ট দেখে খুবই অবাক হয়। তখন ভাবনা জিজ্ঞেস করে যে, স্যার, আমি যদি দ্বিতীয় হয়ে থাকি তাহলে ফার্স্ট কে হয়েছে? কথাটা শুনে ক্লাসের মাস্টার একটু মুচকি হেসে বলে উঠল, এটা একটা সারপ্রাইজ, যেমন তোমাদের জন্য তেমন আমার জন্য। কেন এমন কথা বলছেন স্যার? কারণ যে প্রথম হয়েছে তাকে তোমরা খুব ভালো করেই চেনো, কিন্তু সেই যে এমন একটা রেজাল্ট করবে আমরা কেউ কল্পনাই করতে পারিনি। আমাদের তো সে রীতিমতো অবাক করে দিয়েছে। ভাবনা বেশ অনেকটা উৎসাহের সাথে জিজ্ঞেস করে, সে কে স্যার? তার নাম কি? নামটা একবার বলুন। বলছি, তার নাম অরণ্যক চ্যাটার্জি। আর এমন সময় আরণ্যক ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে আর প্রথমে আরণ্যক ক্লাসের স্যারকে প্রণাম করে। এই দিনটার জন্য আরণ্যক এতদিন অপেক্ষা করছিল। আর সে স্কুলে প্রথম হয়, যার ফলে সবাই অবাক হয়ে যায়। যেখানে ভাবনা ভেবেই নিয়েছিল এতদিন যেমন সে প্রথম হয়েছে সব এক্সামে, এবারেও তাই হবে, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়। ভাবনা হলো সেকেন্ড। এরপর আরণ্যক রেজাল্ট নিয়ে স্কুল থেকে টিসি নিয়ে তার মায়ের সাথে রাতের ট্রেনে কলকাতা চলে যায়। আরণ্যকের বাবা মা মিলে কাজ করে কিছু টাকা সঞ্চয় করেছিল, যা দিয়ে ওদের 1 মাসের বাড়ি ভাড়া আর 1 মাসের খাবার জুটে যাবে কোনোভাবে। কলকাতায় এসে আরণ্যকের সাথে একজন ছেলের পরিচয় হয়। তার নাম প্রকাশ দাস। একদিন আরণ্যক প্রকাশকে বলে যে, আমাকে কটা টিউশনের ব্যবস্থা করে দিতে পারবি? আসলে কলকাতায় থাকতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, তার উপরে আমার স্কুলের পড়াও আছে। মাকে এতটা চাপ দিতে চাই না, অন্তত নিজের খরচটুকু বের করতে পারলেও হবে। দেখ না, যদি কিছু করতে পারিস। আচ্ছা, আমি দেখছি কতটা কি করতে পারি। তারপর প্রকাশ টিউশন পড়ানোর সেই সব ব্যবস্থা করে দিল। সেখান থেকেই আরণ্যকের মা কাজে যেত, মানে ওই লোকের বাড়ি রান্নার কাজ। আরণ্যক নতুন স্কুলে অ্যাডমিশন নিল আর কয়েকটা টিউশনও পড়াতো। এইভাবে বেশ কষ্টে সময় কাটছিল। এইচএসসি শেষ হলো। আরণ্যক জব করার জন্য যখন বিভিন্ন প্রাইভেট অফিসে ইন্টারভিউ দিতে চায়, কিন্তু বয়স অনেক কম বলে দায়িত্ববান কাজ কেউ দিতে চাইতো না। এর মধ্যেও সে ভাবনার কথা একবারও বলেনি। ওকে হয়তো আজও ভালোবাসে। আরণ্যক মনে মনে ভাবে, কিন্তু আজ আর ভালোবাসার কথা ভাবলে নিজের লক্ষ্য পূরণ করতে পারবো না। আগে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে, আর নিজের যোগ্যতা প্রমাণ করে ভাবনাকে নিজের সামনে এনে দাঁড় করাবো। অনেকটা পথ এখন আমাকে একা হাঁটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। ভেঙে পড়লে চলবে না। পিছন ফিরে দেখলে আমি কোনোদিনই সামনের দিকে এগোতে পারবো না, আর আমাকে সামনের দিকেই এগোতে হবে। এই সব কথাই আরণ্যক ভেবে ভেবে নিজের মনকে আরও শক্ত করছিল। নিজের চ্যালেঞ্জের কথা সে কিছুতেই ভোলে না।
এই ভেবেই আরণ্যক সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এর মাঝেই একদিন রাত শেষ করে বাসে ফিরছিল আরণ্যক। যে বাসে করে আরণ্যক বাড়ি ফিরছিল, সেই বাসের সিটের নিচের কোনায় একটা ব্রিফকেস দেখতে পেল। বাসে মাত্র গুনে গুনে কয়েকটা প্যাসেঞ্জার ছিল। আরণ্যক চারপাশ দেখে নিয়ে ওই ব্রিফকেসটা খুলে অবাক হয়ে গেল, কারণ সেটাতে প্রায় কয়েক লক্ষ টাকা আছে। প্রথমে সে ঘাবড়ে গেল, কি করবে বুঝতে পারছিল না। তাই ওই ব্রিফকেসটা সাথে করেই আরণ্যক বাড়ি নিয়ে এলো, আর বাড়িতে এসেই দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় বসে পড়ল। খুব ঘামছিল। নীলিমা দেবী নিজের ছেলেকে এত ঘামতে দেখে বলে উঠল, কি হয়েছে আরণ্যক, তুই এত ঘামছিস কেন? কিছু কি হয়েছে? আমাকে খুলে বল। মায়ের কথা শুনে আরণ্যক শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিজের ছেলেকে এতটা চিন্তা করতে দেখে মায়ের মনে ভয় হলো। তাও নীলিমা দেবী নিজেকে শান্ত করে বলে উঠল, কি হয়েছে বাবা, বল আমাকে। এভাবে চুপ করে থাকিস না, আমার তো এবার খুব ভয় করছে। কি হয়েছে বল। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে আরণ্যক তার হাতে থাকা ব্রিফকেসটা মায়ের দিকে বাড়িয়ে দিল। নীলিমা দেবী খুব অবাক হলো। তারপর সেই ব্রিফকেসটা খুলে রীতিমতো তিনিও খুব অবাক হলো। মনে ভয় হলো। ভাবলো ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়নি তো। তারপর নীলিমা দেবী উঠে জানালা দরজা সব ভালো করে বন্ধ করে ঠান্ডা মাথায় ছেলের কাছে এসে বসলো, আর তারপর জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে আরণ্যক, বাবা আমাকে সত্যিটা বল। এই টাকা তোকে কে দিল? এই দুনিয়া বড়ই বাজে বাবা। একবার নর্দমার কাদায় আটকে গেলে জীবনে আর কোনো দিন তুই সেই নর্দমা থেকে বেরিয়ে আসতে পারবি না। আমি জানি তুই অনেক বড় মানুষ হতে চাস, কিন্তু বেআইনি পথে রোজগার করে কোনো দিন কোনো মানুষ বড় হতে পারে না। আর তুই তো আমার সোনা ছেলে, এইসব কাজ করিস না, না হলে জীবনেও কোনো দিন ভালো মানুষ হতে পারবি না। মায়ের এমন কথা শুনে আরণ্যক বলে উঠল, মা, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। আমাকে এই টাকা কেউ দেয়নি, আমি এই টাকা পেয়েছি। ছেলের এমন কথা শুনে নীলিমা দেবী খুব অবাক হয় আর বলে, পেয়েছিস মানে? কোথায় পেয়েছিস? আমার না খুব ভয় হচ্ছে, কেউ আবার ইচ্ছে করে এসব করেনি তো? কি জানি বাবা, আমাদের উপর প্রতিশোধ নিতে কেউ এসব করছে যদি। না মা, তুমি অযথা ভয় পেও না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে আমি যে বাসটায় করে বাড়ি ফিরছিলাম, সেই বাসে সিটের নিচে আমি এই ব্রিফকেসটা পড়ে থাকতে দেখি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম গুটি কয়েক লোক ছাড়া বাসে আর কেউ ছিল না। তাই আমি এটা নিজের সাথে নিয়ে এলাম। ছেলের মুখে সব শুনে নীলিমা দেবী খুব ভয় পেল আর বলে উঠল, কি জানি বাবা, এই টাকার জন্য আবার আমাদের নতুন কোনো বিপদে না পড়তে হয়। আমার তো খুব ভয় করছে। এই টাকা দেখে তো মনে হচ্ছে বেশ কয়েক লক্ষ টাকা আছে। যার টাকা সে আবার পুলিশে খবর দেয়নি তো? আর দিবে না কেন? নিশ্চয়ই দিয়েছে। এতগুলো টাকা যার হারিয়েছে, সে কি আর আমাদের মতো সাধারণ মানুষ হবে? হয়তো অনেক বড় লোক। আচ্ছা দেখ না বাবা, ব্রিফকেসটাতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার আছে কি না? তাহলে পুলিশ এসে তোকে ধরার আগে তুই আগে গিয়ে যার টাকা তাকে ফিরিয়ে দিয়ে আসবি। তাহলে হয়তো আর পুলিশ তোকে ধরবে না। দেখ না কিছু আছে কি না। মায়ের কথা শুনে আরণ্যক তখন ব্রিফকেসটা ভালো করে দেখতে লাগলো। আর ভাগ্য ভালো থাকার জন্য আরণ্যক একটা ভিজিটিং কার্ড দেখতে পায়, আর তাতেই আরণ্যক ঠিকানা পেল। আর সেটা দেখে নীলিমা দেবী বলে উঠল, ভগবানের অশেষ দয়া যে শেষমেশ একটা ঠিকানা পাওয়া গেল। কাল সকালে গিয়েই তুই এই ব্যাগ যার তার হাতে তুলে দিয়ে আসবি, তারপর আমার শান্তি হবে। মায়ের কথায় আরণ্যক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর সেই রাতে আর তাদের দুজনের চোখের ঘুম এলো না। শুধু মনে মনে খুব ভয় করছিল আর ভাবছিল এই রাতের মধ্যে যদি পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় তখন কি হবে। সেদিন মা ছেলে দুজনেই রাতটা নির্ঘুম কাটালো। পরদিন সকাল হতেই আরণ্যক সেই ব্রিফকেসটা একটা বড় থলির মধ্যে নিয়ে সেই ঠিকানায় গেল। আসলে খালি হাতে ব্রিফকেস নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তো যাতে কোনো লোক বুঝতে না পারে তার জন্যই আরণ্যক একটা বাজার করার থলির ভেতরে সেই ব্রিফকেসটা ভরে নিয়ে খুব যত্নে নিয়ে যায়, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। সেই ঠিকানায় আরণ্যক পৌঁছে দেখলো সেই ঠিকানায় বিশাল একটা বড় বাড়ি আছে। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করার পর আরণ্যক বাড়ির দরজার বেল বাজায়। আর দরজার বেলের শব্দে বাড়ির ভেতর থেকে একজন কেয়ারটেকার বেরিয়ে এলো। তাকে দেখে আরণ্যক জিজ্ঞেস করলো যে, এই বাড়ির মালিক কোথায়? আরণ্যকের পোশাক দেখে সেই কেয়ারটেকার বেশ কিছুটা সন্দেহের দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে উঠল, কে তুমি আর এখানে কি জন্য এসেছো?
ঠিক তখনই আরণ্যক সেই ভিজিটিং কার্ডটা কেয়ারটেকারকে দেখায়, আর তাতে কেয়ারটেকার জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেলে? আরণ্যক তখন মনের সাহসটা সঞ্চয় করে নিয়ে বলে উঠল, আসলে এই বাড়ির মালিক আমাকে এই কার্ডটা দিয়েছিল কিছু কাজের জন্য। আমাকে বলেছিল আমি যেন একবার এসে দেখা করি, তাই আমি এসেছি। আরণ্যকের কথা শুনে সেই কেয়ারটেকার বলে উঠল, এই বাড়ির মালিক গতকাল রাতেই ফ্লাইটে দেশের বাইরে চলে গেছে, আবার 1 বছর পরে আসবেন, কারণ উনি বছরে একবারই আসেন আর সারা বছর বাইরেই থাকেন। কেয়ারটেকারের কথা শুনে তখন আরণ্যক কেয়ারটেকারকে বলে যে, আমি একবার ওনার সাথে কথা বলতে চাই, খুব জরুরি। দয়া করে একবার আমার সাথে ওনার কথা বলিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। আরণ্যকের কথা শুনে কেয়ারটেকার প্রথমে রাজি না হলেও আরণ্যকের অনেক কাকুতি মিনতি করার পর আরণ্যকের কথাবার্তা শুনে কি বুঝে কেয়ারটেকার মালিককে ফোন করলো। বেশ কয়েকবার ফোন করার পর যখন উপাস থেকে কেউ ফোন ধরলো না, তখন সেই কেয়ারটেকারকে তার মালিক বলল, কি হয়েছে বাবুরাম, এতবার করে ফোন করছো, কোনো অসুবিধা হয়েছে? না মালিক, কোনো অসুবিধা নাই। আসলে একটা ছেলে এসেছে আর বলছিল একবার আপনার সাথে কথা বলবে, খুব জরুরি কথা আছে। কেয়ারটেকারের কথা শুনে সেই মালিক বলে উঠল, ছেলে? কোন ছেলে? কি নাম বলেছে? কেয়ারটেকার তখন আরণ্যককে জিজ্ঞাসা করে যে, তোর নাম কি? অরণ্যক চ্যাটার্জি। আরণ্যকের নাম শুনে কেয়ারটেকার তার মালিককে আরণ্যকের নাম বলে, আর তা শুনে মালিক বলে যে, আমার তো এখন কিছুই মনে পড়ছে না। বাবুরাম, তুমি ওকে একবার কালকে আসতে বলো। এখন আমি ওর সাথে কথা বলতে পারবো না, কারণ এখন আমার একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তাই ওকে কাল আসতে বলো, কাল আমি ওর সাথে কথা বলবো, ঠিক আছে? এই বলে মালিক ফোন কেটে দেয়। আর কেয়ারটেকার আরণ্যককে জানায় যে, শোন অরণ্যক, এখন মালিক একটা মিটিংয়ে যাবে, তাই আজ তিনি তোমার সাথে কথা বলতে পারবে না, তাই তুমি কাল আরেকবার এসো। আগামীকাল উনি ফ্রি থাকবেন, সেদিন কথা বলবে, ঠিক আছে? কেয়ারটেকারের কথা শুনে সেদিন আরণ্যক বাড়ি চলে গেল। নীলিমা দেবী আবার ছেলেকে সেই ব্রিফকেসটার সাথে নিয়ে বাড়ি ফিরতে দেখে আবার খুব অবাক হয়। আর নীলিমা দেবী জিজ্ঞাসা করে, কি হয়েছে আরণ্যক, এটা আবার ফিরিয়ে নিয়ে এলি? তারপর আরণ্যক তার মাকে সবটা বলল। তারপর সেই রাতটাও তাদের নির্ঘুমই কাটলো। পরের দিন ব্রিফকেসটার সাথে নিয়ে আবার আরণ্যক সেখানে গেল এবং সেদিন মালিকের সাথে ভিডিও কলে কথা বলল। ভিডিও কলে কথা বলার সময় মালিক বলল, তোমাকে তো আমার ঠিক মনে পড়ছে না, তোমার নামটা যেন কি? আমার নাম অরণ্যক চ্যাটার্জি। আমি সত্যি মনে করতে পারছি না। আর তুমি বলছো তোমাকে আমি চিনি, এবার তুমিই বলো তোমাকে আমি চিনলাম কিভাবে? ঠিক তখন আরণ্যক বলল যে, এ কথা একেবারেই সত্যি, তবে এ কথা না বললে আপনার সাথে আমি কথা বলতে পারতাম না, আর আপনার সাথে আমার কথা বলাটা খুবই জরুরি। কি? আমার সাথে কথা বলার জন্য তুমি মিথ্যে কথা বলেছো? তুমি কি জানো তোমার সাথে কথা বলার জন্য আমি একটা মিটিং বন্ধ করেছি, আর তুমি এখন এই কথা বলছো? তুমি কি জানো এখন আমি কি করতে পারি? না না মালিক, আপনি রেগে যাবেন না, আমার কথাটা একটু শুনেন। আপনার সাথে আমার কথা বলা খুবই জরুরি। আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি। এই বলে আরণ্যক সেই ব্রিফকেসটা মালিককে দেখালো। আর ওই ব্রিফকেসটা দেখে মালিকের যেন বিশ্বাসই হচ্ছিল না। আর বেশ অনেকটা উৎসাহের সাথেই মালিক বলে উঠল, তুমি এই ব্রিফকেসটা কোথায় পেলে? আসলে আমি 2 দিন আগে একটা জায়গা থেকে রাতে বাসে করে বাড়ি ফিরছিলাম, আর আমি বাসের যে সিটে বসেছিলাম তারই নিচে আমি এই ব্রিফকেসটা কুড়িয়ে পাই। চারপাশ তাকিয়ে দেখি, কিন্তু এমন কাউকেই আমি দেখতে পাইনি। তাই এক প্রকার বাধ্য হয়ে ব্রিফকেসটা আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তারপর সেই ব্রিফকেসটা থেকে আমি আপনার ভিজিটিং কার্ড পাই। সেখানে আপনার বাড়ির ঠিকানা সাথে আপনার নাম লেখা ছিল, তাই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আরণ্যকের কথা শুনে মালিক খুবই অবাক আর ভাবে যে আজকালকার দিনে এরকম সৎ মানুষও আছে। বেশ খুশি হলো মালিক আরণ্যকের ব্যবহারে আর বলল যে, আমি তো টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছি, এই টাকাগুলো তুমি রেখে দাও। মালিকের কথা শুনে আরণ্যক বলল, না মালিক, আমি এই টাকা নিতে পারবো না। কেন? হ্যাঁ মালিক, আমার টাকার দরকার। এ কথাটা সত্যি, টাকার দরকার কার না থাকে, সকলেরই থাকে। কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছে, খেটে নিজের পরিশ্রমে রোজগার করে টাকার মূল্যটাই একটা আলাদা অনুভূতি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু এমনভাবে নয়। আরণ্যকের কথায় মালিকের মন ছুঁয়ে যায়। আরণ্যকের কিছুই বলে না। তখন আরণ্যক মালিককে জিজ্ঞাসা করে যে,
আপনার তো এত সম্পত্তি, তাহলে আপনার কাছে গাড়ির অভাব নিশ্চয় নেই। সাধারণত বড়লোকরা সবসময় প্রাইভেট গাড়ি ব্যবহার করে, আর তার উপর আপনি একজন প্রবাসী বাঙালি। আপনার নিজের কোনো গাড়ি নেই, এ কথাটা বিশ্বাস করার যোগ্য নয়। তাহলে হঠাৎ আপনি সেদিন বাসে করে যাচ্ছিলেন কেন? কথাটা শুনে মালিক বেশ অবাক হয় আর ভাবে ছেলেটির মাথায় বুদ্ধি আছে। তারপর মৃদু হেসে মালিক বলে উঠল, আমি বেশ অনেকদিন পর পরই দেশে ফিরি। আমি বিদেশে থাকলেও নিজের দেশকে আমি ভীষণ ভালোবাসি, আর দেশের প্রতি ভালোবাসাকে মিস করতে চাইনি কখনোই। যতই আমি একজন প্রবাসী বাঙালি হই না কেন, এই দেশ তো আমার জন্মভূমি। সবসময় আমি বিলাসবহুল জীবনের মাঝেই থাকি, তাই দেশে এসে একটু দেশের আর 5 জন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে আমি ভালোবাসি। মানে যতদিন আমি দেশে থাকি, তাই সেই সময়গুলো আমি বাস, ট্রেন, সিএনজি, পায়ে হেঁটে পথ চলা, এই ব্যাপারগুলোকে আমি বেশ এনজয় করি। আর সেদিনও আমি কাজের ব্যাপারে এক জায়গায় কথা বলে টাকা নিয়ে বাসে করে ফিরছিলাম, তবে ভুল করে আমি ব্রিফকেসটা ফেলে দিয়ে চলে আসি। আমার অনেক টাকা, তাই আর খোঁজ নেওয়ার কথা ভাবিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে ওই টাকা আর পাওয়া যাবে না। তবে তুমি যে এই ব্রিফকেসটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছো, এটা শুনে সত্যি আমি খুব খুশি হয়েছি। বলো, তোমার কি লাগবে? স্যার, আমার একটা কাজের খুব দরকার। আচ্ছা, এখন তুমি কি করছো? কোথায় থাকো? বাড়িতে আর কে কে আছে? সব কিছু ডিটেলসে জানতে চাই। সব শুনে মালিকের আরণ্যকের প্রতি একটা মায়া কাজ করে এবং আরণ্যককে একটা পরামর্শ দেয় আর বলে, আরণ্যক, আমি ধরে নিয়েছিলাম যে ওই টাকা আর আমি ফেরত পাবো না, কিন্তু যখন তুমি আমাকে সেই টাকা ফেরত দিতে এসেছো, তখন আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর সেটা হলো যে ওই টাকাগুলো দিয়ে তুমি নিজে একটা বিজনেস স্টার্ট করো। যদি এই টাকার পরেও আরও টাকা লাগে, তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব রকম সাহায্য করব। এবং পরে বিজনেস দাঁড়িয়ে গেলে তখন এই সাহায্যের টাকাটাই না হয় শুধু মিটিয়ে দিও। আসলে আমিও একদিন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আর তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে, আর তোমার মধ্যে আমি সেই সব গুণগুলো দেখতে পাচ্ছি। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এই রকম নানা কথা বলে মালিক আরণ্যকের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করে আর নিজের জীবনের হাজার পরিশ্রম, দুঃখ, কষ্ট, কাজ সব কিছু আরণ্যককে বলে আরণ্যককে অনেক মোটিভেট করে। আরণ্যক মালিকের কথা শুনে অনেক ইন্সপায়ার হয় এবং তারপর সে নিজেকে প্রতিষ্ঠিত করার কাজে লেগে পড়ে। তার মনে অনেক সাহস জন্মায়, জড়তা দূর হয়। এরপর দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর, আর আজ সে প্রতিষ্ঠিত। বর্তমান হঠাৎ এতগুলো বছর পর এইসব কথা ভাবছিল আরণ্যক, আর ভাবতে ভাবতেই তার চোখে জল চলে আসে, কারণ আজ সে পেরেছে, সেই অযোগ্য ছেলেটা পেরেছে নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে, তার চ্যালেঞ্জটা রাখতে পেরেছে সে। অন্যদিকে ভাবনা নিজের ভুলগুলো বুঝতে পারে, সে অঝরে কাঁদতে থাকে। পরদিন আরণ্যকের সাথে কথা বলতে ভাবনা আবার অফিসে যায়, কিন্তু আরণ্যক সে কথা জানতে পেরে ভাবনাকে নানাভাবে ইগনোর করতে থাকে। সেদিন কিছুতেই আরণ্যক ভাবনার সাথে দেখা করে না। সেদিন নিরাশা হয়ে ভাবনা বাড়ি ফিরে আসে। এইভাবে বেশ কিছুদিন কাটে, কিন্তু আরণ্যক ভাবনার সাথে দেখা করে না। কিন্তু ভাবনা যে তার সাথে দেখা করতে, কথা বলতে আসে, সেই বিষয়ে আরণ্যক সব কিছুই জানে। একদিন বেশ অনেকক্ষণ ভাবনা অপেক্ষা করার পরও যখন আরণ্যক আসে না তার সাথে কথা বলতে, তখন প্রায় খুব রেগেই ভাবনা একেবারে সোজা চলে যায় আরণ্যকের কেবিনে, যেখানে যথারীতি আরণ্যকের সাথে তার কোম্পানির লোকেরা খুব জরুরি মিটিং চলছিল। কিন্তু মিটিংয়ের মাঝখানে এইভাবে বাইরের কেউ প্রবেশ করার জন্য সবাই খুবই অবাক চোখে ভাবনার দিকে তাকিয়ে থাকে। ভাবনা এইভাবে সকলকে অগ্রাহ্য করে আরণ্যকের কেবিনে প্রবেশ করার জন্য একজন ফিমেল কলিগ ভাবনার পেছন এসে ভাবনাকে আটকাতে থাকে, কিন্তু ভাবনা তার কোনো কথা না শুনে আরণ্যকের কেবিনে চলে আসে। ঠিক তখন সেই ফিমেল কলিগ ভাবনাকে বলতে লাগলো, চলুন মিস, এখানে এখন মিটিং চলছে, আপনি পরে আসবেন। আমি বললাম তো আজ আমি কথা না বলেও কোথাও যাব না। ভাবনার কথা স্পষ্ট শুনতে পায় আরণ্যক। আজ ভাবনার চোখে এমন এক তেজ দেখতে পেল, নিজের সাথে কথা বলার জন্য ভাবনার মধ্যে এত উতলা হতে দেখে আরণ্যক মনে মনে খুব খুশি হলো। ফিমেল কলিগ ভাবনার হাত ধরে বাইরে নিয়ে যেতে শুরু করলে আরণ্যক নিজের হাতের ইশারায় সেই ফিমেল কলিগকে বারণ করে। আরণ্যকের ইশারা বুঝতে পেরে সেই ফিমেল কলিগ ভাবনাকে না নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল।
ভাবনা আরণ্যকের দিকে একবার তাকালো, আর আরণ্যকও তার চেয়ারে হেলান দিয়ে ভাবনার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর আরণ্যক সবাইকে বলল, আচ্ছা, এই মিটিংটা একটু অফ করতে চাই। আপনারা যদি একটু রাজি থাকেন তাহলে আমি মিনিট 10 পরেই আবার মিটিংটা শুরু করব। আরণ্যকের কথা শুনে মিটিংয়ে সবাই রাজি হয়ে যায়, আর তখনই সবাই আরণ্যকের কেবিন ছেড়ে চলে যায়। সবাই চলে যেতেই আরণ্যক ভাবনার সামনে এসে দাঁড়ায় আর বলে উঠল, তা শহরের 1 নম্বর শিল্পপতি বড়লোক বাপের অহংকারী মেয়ে আমার কাছে কি করতে এসেছে তা জানতে পারি কি? আরণ্যকের কথা শুনে বেশ অবাক হয়ে ভাবনা আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আজ আর আরণ্যক সেই আগের আরণ্যক নেই, সে এখন দেশের টপ বিজনেসম্যান। তার কথাবার্তা যেমন পরিবর্তন হয়েছে তেমনই তার বেশভূষাতেও। ভাবনা কিছু বলছে না দেখে আরণ্যক বেশ রূঢ় গলায় বলে উঠল, তা এখানে যদি কোনো জরুরি কথা বলতে এসেছো তাহলে বলতে পারো, আমার হাতে ফালতু সময় নেই। না হলে ওই যে ওইদিকে দরজা, চলে যেতে পারো। আরণ্যকের এমন ব্যবহারে ভাবনার চোখে জল চলে আসে, আর ভাবনা কোনো কথা না বলে দরজা খুলে বাইরে চলে যায়। আরণ্যক ভাবনা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে না ভাবনা? খুব কষ্ট হচ্ছে। আমারও সেদিন খুব কষ্ট হচ্ছিল, আমিও কেঁদেছিলাম। সেদিন আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল, আজ তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। এই কষ্টটা তোমারও পাওয়া দরকার ছিল, না হলে তুমি কোনোদিনই বুঝতে পারতে না কাউকে কষ্ট দিলে ঠিক তার কতটা কষ্ট হয়। যাও ভাবনা, যাও। ভাবনাকে অনেকটা অপমান করে আরণ্যক তার কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। তবে যাওয়ার আগে ভাবনার চোখের জল আরণ্যকের হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। কারণ সত্যি বলতে মনে মনে আরণ্যক আজও ভাবনাকেই ভালোবাসে, আজও ভাবনা আরণ্যকেরই ক্রাশ। ভাবনাকে পেতেই তো আজ এত কিছু। তাছাড়া ভাবনা যদি সেদিন আরণ্যককে অপমান না করতো তাহলে আরণ্যক কোনোদিনই পারতো না এই জায়গায় দাঁড়াতে। সেদিনের ওই অপমানের জেদটাই আজ আরণ্যককে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। আর আরণ্যক তো চেয়েছিল ভাবনা আসুক তার কাছে, আর তাই হয়েছে। অবশেষে আরণ্যক ঠিক করে ভাবনার সাথে কথা বলবে। কী কারণে ভাবনা আরণ্যকের সাথে দেখা করতে চাইছে তা আরণ্যক জানবে। এরপর আরণ্যক বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরেও আরণ্যকের বারে বারে ভাবনার সেই জল ভরা চোখ তাড়া করে বেড়াচ্ছে। ঠিক মতো খেতে পারছে না, কোনো কাজে মন দিতে পারছে না, নিজেকে কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে। তাই বিছানা থেকে উঠে আরণ্যক নিজের ফোনটা নিয়ে একজনকে ফোন করলো আর বলল, নিলয়, আজ অফিসে যে মেয়েটি এসেছিল তার সব ডিটেলস আছে তোমার কাছে? মানে তুমি কি জানো সেই মেয়ে অফিসে কেন এসেছিল? না স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি বলেছেন যে উনি ওনার সব কথা শুধু আপনাকেই বলবেন, তাই সঠিক করে আমি কিছুই জানি না। আচ্ছা, তাহলে ওই মেয়েটির সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে? হ্যাঁ স্যার, আছে। আসলে আপনার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা ফাইল ফেলে গেছে, অফিসে সেটা আছে। হয়তো তাতে ওনার সাথে যোগাযোগ করার কিছু নাম্বার থাকবে। তাহলে আমাকে সেটা দেখে বলো কিছু যদি পাও। কিন্তু স্যার ওটা তো অফিসে আছে, আর রাতে এখন অফিসে কেউ নেই। কাল সকালে গিয়ে আমি আপনাকে সেই ফাইলটা দেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আরণ্যক ফোন কেটে দেয়। তারপর সারা রাত আরণ্যক একটুও ঘুমাতে পারেনি। সকাল হতে আরণ্যক অফিসে চলে আসে। এত সকালে অফিসে কেউ ছিল না, তাই নিজেই রিসেপশনে গিয়ে ফাইলটার খোঁজ করে। আর আরণ্যক সেই ফাইলটা পেয়েও যায়। ফাইলটা সাথে নিয়ে আরণ্যক নিজের কেবিনে যায়। নিজের চেয়ারে বসে আরণ্যক ভাবনার ফিরে যাওয়া ফাইলটা দেখতে শুরু করলো। আর ফাইলটা দেখে আরণ্যক সমস্ত ব্যাপারে বুঝতে পারলো। তারপর আরণ্যক ভাবনাকে ফোন করলো, নিজেকে অফিসের কলিগ হিসেবে পরিচয় দেয়। ভাবনা তাই বেলার দিকে অফিসে আসবে বলে কথা দেয়। ঘড়িতে তখন 10:30। ভাবনা আসে আবার আরণ্যকের সাথে কথা বলতে। আবার তারা দুজনে মুখোমুখি দাঁড়ায়। আরণ্যক জিজ্ঞাসা করে, কি দরকার আমার সাথে? ভাবনা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আসলে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। যদি আপনার কোম্পানি টাকা দিয়ে আমাদের ব্যবসার শেয়ার কিনে ইনভেস্ট করেন তাহলে আমাদের ব্যবসার কাজে খুব হেল্প হয়। ভাবনার কথা শুনে আরণ্যক জানায় যে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এই বিষয়ে আমি ভেবে জানাবো। এরপর ভাবনা আর কিছু বলতে যায় তাদের পুরনো ব্যাপারগুলো নেই, কিন্তু আরণ্যক শুনতে চায় না। বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে আরণ্যক নিজের বিছানায় শুয়ে ভাবনার কথা ভাবে। এত বছর পর ভাবনার এমন অবস্থা দেখে তার খারাপ লাগে, কিন্তু মনে মনে নিজের চ্যালেঞ্জগুলো সফল হওয়ার কারণে এক প্রকার খুশি হয়। আর তাই আরণ্যক নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে বলে উঠল, সাব্বাস অরণ্যক, সাব্বাস, তুই পেরেছিস। তুই সেটা সম্ভব করে দেখিয়েছিস যেটা কেউ কল্পনাই করতে পারেনি।
এখন তুই দেশের টপ বিজনেসম্যান, কিন্তু এখন যে আমার আরেকটা কাজ বাকি আছে, যাকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি, আর তাকে পাওয়া একটা সুবর্ণ সুযোগ। এটাকে তো আমার কাজে লাগাতেই হবে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আরণ্যক মনে মনে কিছু একটা ভেবে হাসতে থাকে। পরের দিন সকালে আরণ্যক অফিসে গিয়ে আবার নিলয়কে বলে ভাবনাকে অফিসে আসার কথা বলতে। নিলয়ও আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে ভাবনাকে ফোন করে আর বলে, হ্যালো, আমি নিলয় বলছি, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডিয়া থেকে বলছি। আপনাকে আজ একবার অফিসে আসতে হবে। স্যার বলেছে আপনার সাথে কিছু জরুরি কথা আছে। নিলয়ের কথা শুনে ভাবনা উপাস থেকে বলে উঠল, ঠিক আছে, আমি যথাসময়ে অফিসে চলে আসব। ভাবনা অফিসে এলে নিলয় ভাবনাকে আরণ্যকের কেবিনে পৌঁছে দিয়ে বাইরে বেরিয়ে যায়। নিলয় চলে যাওয়ার পর ভাবনা আরণ্যককে জিজ্ঞাসা করে, বলুন, আজ আপনি আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন? বলছি, একটু অপেক্ষা করো। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? তারপর বলো, ঠান্ডা গরম কিছু খাবে? আজ হঠাৎ আরণ্যকের মুখে এমন কথা শুনে ভাবনার বেশ সন্দেহ হয় আর মনে মনে বলে, আজ আরণ্যকের ব্যবহার অন্যরকম লাগছে। এত ভালো ব্যবহার করছে, তার পেছনে কি সত্যি কোনো কারণ আছে? আরণ্যক আবার ভাবনাকে ইশারায় চেয়ারে বসতে বলে। ভাবনা চেয়ারে বসলে আরণ্যক একটা ফাইল ভাবনার দিকে এগিয়ে দেয়। তা দেখে ভাবনা জিজ্ঞাসা করে, এটা কি? পড়ে দেখো, সবই বুঝতে পারবে। এরপর ভাবনা ফাইলের সমস্ত কাগজগুলো পড়ে দেখে রীতিমতো অবাক আর বেশ রেগেই ভাবনা বলে উঠল, এসব কি আরণ্যক? কেন, পড়ে বুঝতে পারোনি? আমি পড়েছি আর ভালো করে বুঝতেও পেরেছি। তুমি এরকম একটা প্রস্তাব আমাকে দেওয়ার সাহস কি করে পেলে? ঠিক সেইভাবেই সাহস হয়েছে, যেভাবে তুমি আমার সাথে কি কি করেছো তা জানা সত্ত্বেও আবার আমার কাছেই সাহায্যের জন্য এসেছো। আর হ্যাঁ, তুমি যদি এগ্রিমেন্টে রাজি থাকো তাহলেই আমি তোমাদের ব্যবসায় সাহায্য করব। না হলে কি সেটা তো তুমি ভালো করেই জানো। দরকার নেই তোমার কোনো সাহায্যের। ভেবে বলছো তো তুমি? আমি পরিষ্কার করেই বলছি, জাস্ট একটা ডিল, আর তোমার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। দরকার নেই আমার কোনো সমস্যার সমাধান। এই বলে ভাবনা আরণ্যকের দেওয়া ফাইলটা আরণ্যকের দিকে ছুঁড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ভাবনা কেবিন থেকে বেরিয়ে গেলে আরণ্যক বলে উঠল, এগ্রিমেন্টে তোমাকে তো রাজি হতেই হবে ভাবনা। ভাবনা বাড়ি ফিরে এসে আরণ্যকের কথাই ভাবতে থাকে আর মনে মনে বলে উঠল, এত কিছুর পরেও আরণ্যক তাকে বিয়ে করতে চায়, কিন্তু কেন? এর পিছনে আরণ্যকের নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি? ভাবনা নিজের ঘরে বসে এসবই ভাবছিল। এমন সময় ভাবনার ফোনটা বেজে উঠল। ভাবনা ফোন তুলতেই ওপাশ থেকে একজন পুরুষ বলে উঠল, ভাবনা বেটা, কিছু কি ব্যবস্থা করতে পারলে? না হলে যে কোম্পানির সকল কর্মচারী এবার না খেতে পেয়ে মারা যাবে। না ম্যানেজার আঙ্কেল, আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে নেব। আচ্ছা বেটা, এখন তুমি আমাদের ভরসা। কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করো। এই বলে ম্যানেজার আঙ্কেল ফোন কেটে দেয় আর ভাবনা ভারী দুশ্চিন্তায় পড়ে যায় আর বলে, এখন আমি কি করব? তাই অনেক ভেবে ভাবনা আরণ্যককে ফোন করে আর বলে, আমি আপনার শর্তে রাজি আছি। গুড, ভেরি গুড, আমি খুশি হয়েছি, কিন্তু তাও আমি বলবো তুমি 2 দিন আরও সময় নাও, ভালো করে ভেবে আমাকে তোমার উত্তর দিও। না, আমার কাছে এত সময় নেই। আমি বললাম তো আমি রাজি আছি। তাহলে কাল আবার একবার অফিসে এসে এগ্রিমেন্টটা ভালো করে পড়ে সাইনটা করে দিয়ে যাও। আরণ্যকের কথা শুনে ভাবনা আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। ওদিকে আরণ্যক মনে মনে খুব খুশি হয়। ভাবনাদের ব্যবসার অবস্থা শোচনীয়, তাই আরণ্যক ভাবনাকে অফিসে ডেকে একটা এগ্রিমেন্টের কথা বলেছিল, আর সেটা হলো ভাবনাকে আরণ্যককে বিয়ে করতে হবে, আর তার পরিবর্তে ভাবনাদের ব্যবসায় যা সাহায্য লাগবে তা সব আরণ্যক করবে। ভাবনার বাবা ছিল শহরের বিজনেসম্যান, কিন্তু আরণ্যক হলো দেশের টপ বিজনেসম্যান। টাকার কোনো অভাব নেই। ভাবনার এই অসহায়তাকে কাজে লাগিয়ে আরণ্যক ভাবনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আরণ্যক খুব ভালো করেই জানতো যে ভাবনার এই এগ্রিমেন্টে রাজি হবেই, রাজি ভাবনাকে হতেই হবে, আর সেটাই হয়েছে। ভাবনাও
খুব ভালো করেই জানে যে তাকে বিয়ে করার পেছনে আরণ্যকে নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে, হয়তো অতীতে করা অপমানের প্রতিশোধ নিতেই ভাবনাকে তার বিয়ে করা। আর এখানেই ভাবনার কিছু করার নেই, তার বাবাকে ব্যবসাতে টিকিয়ে রাখার জন্য এটুকু কাজ থেকে করতেই হবে। তাই অবশেষে ভাবনা আরণ্যকের প্রস্তাবে রাজি হয়েছে। পরের দিন সকালে ভাবনা আবার আরণ্যকের অফিসে এলে আরণ্যক ভাবনাকে চেয়ারে বসতে বলে, একটা ফাইল দিয়ে গিয়ে ভাবনার দিকে এগিয়ে দিল। ভাবনা আবার ফাইলটা ভালো করে পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে পেপারটা সাইন করে দেয়। তারপর ভাবনা সেই ফাইলটা আরণ্যককে দিলে আরণ্যক ফাইলটা দেখে বলে উঠল, ভেরি গুড। আর তোমার কোনো চিন্তা নেই, তোমার কোম্পানির সকল দায়িত্ব আজ থেকে আমার। এবার তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর হ্যাঁ, আজ রাতেই বিয়ে, আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। বাইরে বেরিয়ে দেখবে একটা গাড়ি আছে, ওতে করে তুমি এখন সাজতে যাবে। এইসব কথা শুনে ভাবনা তো খুব অবাক, আর বেশ একটু জোরেই বলে উঠল, আজকে? হ্যাঁ, আজকেই। শুভ কাজে বেশি দেরি করতে নেই, এ কথাটা তুমি জানো না? যাও যাও, গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আজ বিয়ে করতে পারবো না। কেন? এভাবে কাউকে না জানিয়ে আমি বিয়ে করতে চাই না। জানতে কে বারণ করেছে? বিয়েটা হয়ে গেলে তুমি যাকে ইচ্ছা তাকেই জানিও, আমার কোনো আপত্তি নেই। না, আমি এইভাবে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি এগ্রিমেন্টটা বাতিল করে দিচ্ছি। এরপর যা হওয়ার তাই হবে। তোমার কোম্পানি এসে তো যাবেই, সাথেই আমার সাথে এগ্রিমেন্ট পালন না করার জন্য আমি আইনি ব্যবস্থা নেব, আর তাতে তোমার জেলও হতে পারে। এবার তুমি বলো, তুমি কি করতে চাও? সব শুনে ভাবনার চোখে জল, কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই অবশেষে ভাবনা রাজি হয়ে আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে যায়। আরণ্যক ভাবনার জন্য যে গাড়ি বলে লিখেছিল সেই গাড়িতে করে ভাবনা চলে যায়, আর নিজের কেবিনের জানলা দিয়ে বাইরের সবটা আরণ্যক দেখলো। তার কিছুক্ষণের মধ্যেই আরণ্যক আর ভাবনার বিয়ে হয়ে যায়। সব নিয়ম মেনেই আরণ্যক তার ভাবনার বিয়ে হয়। ফুলসজ্জার সেই রাত আগত। ভাবনা বেশ মিষ্টি করে সেজে আরণ্যকের ঘরে আরণ্যকের বিছানায় বসেছিল। বেশ অনেকক্ষণ ভাবনা অপেক্ষা করার পর অবশেষে আরণ্যক ঘরে এলো। ভাবনার খুব ভয় করছে, কিন্তু তার সমস্ত ভয়কে দূরে সরিয়ে মনে বেশ অনেকটা সাহস সঞ্চয় করে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল। আরণ্যক ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ ভাবনার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এইসব কি? ভাবনা প্রথমে কিছুই বুঝতে পারে না, তারপর ঘোমটা উঠিয়ে ঘরের চারিদিকে দেখতে লাগলো। ভাবনা মনে মনে ভাবলো যে হয়তো সে কিছু করছে, তাই ঘোমটা তুলে ঘরের চারিদিকে দেখতে লাগলো। আর দূরে দাঁড়িয়ে আরণ্যক সবটা দেখছিল। ঘরে তখন তেমন কিছুই ভাবনা দেখতে পেল না। তখন ভাবনা বেশ অবাক হয়ে আরণ্যককে জিজ্ঞাসা করলো, তুমি এইসব বলতে কি বলছিলে? এক দৃষ্টিতে ভাবনার দিকে আরণ্যক তাকিয়েছিল। ভাবনার প্রশ্নে আরণ্যক আবার নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কেন, তুমি জানো না? শান্ত স্বরে ভাবনা উত্তর দিল, না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কেন এইভাবে সংসেজে আমার খাটের উপর বসে আছো? আর ওটা আমার খাট, আমি ঘুমাই, আর আমি আমার খাট কারোর সাথে শেয়ার করতে পারবো না। আরণ্যকের কথায় ভাবনা বেশ অবাক হয়ে বলে উঠল, তাহলে আমি কোথায় থাকবো? সেটা আমি জানি না, সেটা তোমার চিন্তা, তুমি নিজেই করে নিও। এই বলে আরণ্যক নিজের বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। একবার তাকিয়েও দেখলো না। ভাবনা মনে মনে বলে উঠল, হ্যাঁ মানছি আমি ভুল করেছিলাম, কিন্তু তাই বলে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে যায়? ভাবনা কথাগুলো বলতে বলতে নিজের চোখের জল মুছে ঘরে একটা সোফা ছিল, তাতেই বসে রইল। ঘরের আলো জ্বলছিল, কেউ আলো বন্ধ করেনি। ওইভাবেই বসে থাকতে থাকতে ভাবনা যে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা ভাবনা নিজেও জানে না। যখন ঘুম ভাঙলো তখন ভাবনা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। নিজেকে বিছানায় দেখে প্রথমে ভাবনা খুব অবাক হলো। ভাবলো যে আমার কি ঘুমের ঘরে হাঁটার চলার অভ্যেস আছে? কিন্তু সেটা থাকলে তো আমি আগেই জানতে পারতাম। আর যদি তা না হয়ে থাকে তাহলে আমাকে এখানে কে আনলো? আরণ্যক? সেটা কিভাবে সম্ভব? নিজের ব্যক্তিগত বিছানায় আমাকে এনে শুইয়ে দিবে, সেটা তো হতে পারে না। তাহলে আমি এখানে কি করে এলাম? আমাকে কি ভূতে ধরেছে? ভগবান, আমাকে বাঁচাও। বিয়ের পরের দিনই আমি ভূতের কবলে পড়তে চাই না, আমাকে রক্ষা করো। এখন আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাই বাবা, পরে আবার আমাকে বিছানায় বসে থাকতে দেখলে শুধু শুধু অনেক কথা শোনাবে। কিন্তু ওই বেটা গেল কোথায় সকাল সকাল? ভাবনাকে নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে দেখে আরণ্যক বলে উঠল, তোমার কি মাথায় কিছু সমস্যা আছে? দরজার কাছ থেকে আচমকা কারোর আওয়াজ শুনতে পেয়ে ভাবনা বেশ একটু চমকে গেল, আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ভাবনাকে এমনভাবে দাঁড়াতে দেখে আরণ্যক ভাবনাকে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি এভাবে লাফিয়ে উঠলে কেন? আমার বিছানা কি
কাকড়া বিছা আছে যেটা তোমাকে কামড়ে ধরেছে? আরণ্যকের কথা শুনে ভাবনার ঠোঁট চেপে বলে উঠল, নিজে এত বড় একটা কাঁকড়া বিছে, সে থাকতে আবার নতুন করে কোনো কাঁকড়া বিছের উপদ্রব আমি আর সহ্য করতে পারবো না। ভাবনাকে বিড়বিড় করে কথা বলতে দেখে আরণ্যক আবার বলে উঠল, তুমি কি বিড়বিড় করে বলছো? না, আমি বলছি যে আমি বিছানায় এলাম কি করে? কি করে আসবে? রাতে তো আর তোমার হাঁটা চলার অভ্যাস নেই। সোফা থেকে রাতের বেলায় তুমি পড়ে যাচ্ছিলে, তাই আমি তোমাকে এখানে এনেছি। আচ্ছা। এরপর আরণ্যক আবার বেরিয়ে যায়। তখন ভাবনা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? কি বললে তুমি? তুমি আমাকে প্রশ্ন করছো? সাহস তো কম না তোমার? তোমার সাথে একটু ভালো করে কথা বলেছি বলে কি তুমি আমার মাথায় উঠে নাচতে চাইছো? এখানে তুমি আছো, ঠিক তোমার মতো করেই থাকবে। আমার ব্যাপারে বেশি মাথা ঘামাতে হবে না। কথাগুলো বলেই আরণ্যক ঘর থেকে বেরিয়ে গেল। ভাবনার মনটা খারাপ হয়ে গেল। 2 ফোঁটা জল চোখের কোণে নিচে বেয়ে পড়ল। ভাবনা নিজের চোখের জল মুছে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে নিজের রুমেই ভাবনা বসেছিল। এমন সময় দরজায় টোকা পড়ে। ভাবনা গিয়ে দরজা খুলে দেয়। তখন দরজার ওপাশ থেকে একজন কাজের মেয়ে বলে উঠল, বৌদিমণি, আপনি সকাল থেকে কিছুই খাননি আর ঘর থেকেও বের হননি। খিদে পেয়েছে নিশ্চয়ই, এই নিন খাবার খেয়ে নেবেন। কাজের মেয়েটি খাবারের ট্রেটা ভাবনার হাতে দিয়ে চলে গেল। ভাবনা আবার ঘরে ফিরে এসে খাবারগুলো খেয়ে বিছানায় বসেছিল। এমন সময় তার মনে পড়লো বাড়িতে একটা ফোন করবে, তাই তার বাবাকে ফোন করলো। তার বাবা এখন অসুস্থ, দেখাশোনার লোক আছে, তাকেই ফোন করলো। হ্যালো রেখাদি, বাবা কেমন আছে? স্যার ভালো আছে, তোমার কথাই জিজ্ঞাসা করছিল। তুমি কবে আসবে? আমি দেখছি, তুমি বাবার খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে দিদিমণি। এরপর ভাবনা ফোন কেটে ঘরে বসেই ছিল। তাই ভাবলো একা একা ঘরে কি করবে, একবার বাইরে গিয়ে দেখা যাক। তাই ভাবনা নিজের ঘর থেকে বেরিয়ে দোতলায় ঘুরতে থাকে। দোতলাটায় বেশ অনেকগুলো ঘর আছে, তবে একটা ঘরের কাছে এসে ভাবনা দাঁড়িয়ে যায়। ঘরটা বাইরে থেকে বন্ধ, কিন্তু কেন? তারপরেই ভাবলো হয়তো স্টোর রুম, সেই জন্যই ঘরটা বন্ধ রেখেছে। তারপর সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামলো। ভাবনা নিচে নামতেই এদিক সেদিক তাকাতে লাগলো। তারপর ভাবনার চোখ গেল রান্নাঘরের দিকে। ভাবনাকে দেখে রান্নাঘর থেকে একজন বেরিয়ে এলো। সে সকালে ভাবনাকে খাবার দিতে এসেছিল। ভাবনাকে দেখে জিজ্ঞাসা করলো, বৌদিমণি, আপনি এখানে? কিছু দরকার? আমাকে ডাকতে পারতেন, আমি চলে যেতাম আপনার কাছে। না, আসলে ঘরে একা একা ভালো লাগছিল না, তাই বেরিয়ে এলাম। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছুই নেই, তোমরা কাজ করো, আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। আর হ্যাঁ, আমি তো এখানে কাউকেই চিনি না। তোমার নাম কি, যদি আমাকে একটু বলতে? ও, এই ব্যাপার। আমার নাম সীমা। দাঁড়াও, আমি সবাইকে ডাকছি, তারপর তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে সীমা বাড়ির বাকি সদস্যদের ডেকে আনলো। তারপর এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল সীমা। তারপর ভাবনা আবার একাই এই বাড়িটা ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরার পর আবার সীমার কাছে এসে ভাবনা জিজ্ঞাসা করলো, আচ্ছা, আরণ্যক কখন আসবে তুমি কিছু জানো? না বৌদিমণি, আমি জানি না, তবে চলে আসবে। এরপর ভাবনা উপরে এসে নিজের ঘরেই থাকে। দুপুরের খাবার ভাবনা নিজেই খেয়েছে। খাবার খেয়ে কোথায় ঘুমাবে এ কথা ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়েছে। কতক্ষণ ঘুমিয়েছে সেটা ঠিক করে ভাবনা জানে না। ঘুম ভাঙে তার তখন যখন কেউ ভাবনাকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে টেনে নিচে নামিয়ে দেয়। ঘুমের মধ্যে এমনটা হওয়ার জন্য প্রথমে ভাবনা সবটা বুঝতে না পারলেও পরে আরণ্যকের চিৎকারে সবটা বুঝতে পারে ভাবনা। আর আরণ্যকের এমন ব্যবহার দেখে ভাবনা শুধু তাকিয়ে দেখতে লাগলো, মুখে কিছু বলল না। শুধু মাঝে মাঝেই ভাবনার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। স্টোর নজর আরণ্যকের এড়িয়ে না গেলেও আরণ্যক ভাবনাকে কাঁদতে দেখে বলে উঠল, এইসব নাটক বন্ধ করো। এখন কি কথায় কথায় তোমার চোখে জল চলে আসে? আর একদিকে চোখের জল আসা ভালো, আর তোমাকে আমি আগেও বলেছি আমার বিছানায় তুমি শোবে না। তাহলে কোন সাহসে আমার বিছানায় তুমি শুয়েছো বলো? আরণ্যকের চিৎকারে ভাবনা কিছুটা চমকে গিয়ে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই বলে ভাবনা বাথরুমে চলে যায়। যদিও আরণ্যক জানে এখন ভাবনা কাঁদবে, হয়তো সে কথা ভেবে আরণ্যকেরও কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছুই করবে না। এভাবেই নানা কথায় নানা কারণে আরণ্যক ভাবনাকে অপমান করত, কষ্ট দিত। এইভাবে চলতে চলতে একদিন ভাবনা খুব চুপচাপ হয়ে যায়। বেশি কথা বলে না কারোর সাথে, ঘর থেকে বের হয় না, নিজের কোম্পানির কোনো খবর নেয় না। শুধু মাঝে মাঝে ভাবনা তার বাবার সাথে কথা বলে, আরণ্যকের সাথেও আর কথা বলে না। আরণ্যক মাঝে মাঝে খেয়াল করে যে ভাবনা কতটা চুপচাপ হয়ে গেছে। এমনই একদিন অনেকটা রাতের দিকে ভাবনা ঘুম ভেঙে যায়। বিছানার দিকে তাকিয়ে দেখে সেখানে আরণ্যক নেই। মনে মনে ভাবনা বলল, এত রাতে আরণ্যক কোথায় গেল?
তাই বিছানা থেকে উঠে ভাবনা দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা খোলাই আছে। তাই ভাবনার বুঝতে অসুবিধা হলো না যে আরণ্যক বাইরে গেছে। তাই ভাবনাও দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে চারিদিকে আরণ্যককে খুঁজতে লাগলো, কিন্তু কোথায় সে খুঁজে পেল না। তারপর সেই বন্ধ ঘরটার কাছে এসে ভাবনা কার যেন গলার আওয়াজ শুনতে পেল। ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করলো। তারপর বুঝতে পারলো যে এটা আরণ্যকেরই গলার স্বর। সামনে এগিয়ে এসে দেখলো সেই স্বর সামনের বন্ধ ঘর থেকেই আসছে, কিন্তু বন্ধ ঘরে আরণ্যক কার সাথে কথা বলছে। তাই জানার জন্য দরজার কাছে এসে কান লাগিয়ে ভেতরের কথা চেনার চেষ্টা করে। তবে যেটুকু শুনতে পেয়েছে তাতে ভাবনা বুঝতে পারে যে আরণ্য কোনো মেয়ের সাথে কথা বলছে। বারে বারে সেই মেয়ের কাছে কৈফিয়ত চাইছে যে তার সাথে এমন কেন করেছিল। এইসব কথা ভাবনা কিছুতেই বুঝতে পারে না, তবে মনে মনে খুব কষ্ট হয় আর ভাবে, তাহলে কি আরণ্যক এখন অন্য কাউকে ভালোবাসে আর সেজন্যই আমার সাথে এমন ব্যবহার করে? কথাগুলো মনে মনে বলতে বলতেই চোখ দিয়ে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। এই জলগুলো নিজের হাত দিয়ে মুছে নিজের ঘরে চলে আসে আর এসে নিজের জায়গায় শুয়ে থাকে। এরই কিছুক্ষণ পর আরণ্যকের ঘরের ভেতরে আসে। ভাবনা ঘুমের ভান করতে থাকে। আরণ্যক ঘরে এসে বেশ কিছুক্ষণ ভাবনার দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের বিছানায় ঘুমিয়ে যায়। আরণ্যক ঘুমিয়ে গেলে ভাবনা উঠে বসে আর মনে মনে বলে, আমাকে জানতেই হবে আরণ্যক কাকে ভালোবাসে, আর যদি সত্যিই কাউকে ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলো? শুধু কি প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু এটা আরণ্যক করতে পারে না। আমি কাল যে করেই হোক ওই ঘরের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করব। এইসব ভাবতে ভাবতে সেই রাতটা ভাবনার নির্ঘুমই কাটলো। সকাল হতেই আরণ্যক আবার বেরিয়ে যায়। তারপর সে ঘরের কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ আছে। বারে বারে ধাক্কা দিয়েও দরজা খুলতে পারলো না, তাই ব্যর্থ হয়ে আবার নিজের ঘরে চলে আসে। কিন্তু তাকে যে করেই হোক ওই দরজাটা খুলতে হবে। মনে মনে সে ভাবলো, এই ঘরের চাবি কি শুধু আরণ্যকের কাছেই আছে? দেখি একবার সীমাকে জিজ্ঞাসা করে। এরপর ভাবনা নিচে নেমে এসে সীমাকে নানান বাহানা করে সেই বন্ধ ঘরের চাবির খবর জানতে চাইলো, কিন্তু সীমা বলল যে, বৌদিমণি, ওই ঘরের চাবি তো দাদাবাবুর কাছে থাকে। ওই ঘরে দাদাবাবু কাউকে যেতে দেয় না। আচ্ছা, তুমি কি করবে ওই চাবি নিয়ে? সীমার কথায় ভাবনা বেশ একটু ঘাবড়ে গেল। তাই সীমাকে বুঝতে না দিয়ে ভাবনা বলে উঠল, আরে সীমা, তেমন কিছুই না। আসলে অনেকদিন ধরেই দেখছিলাম যে ঘরটা বন্ধই আছে। আমি ভাবলাম কি আছে, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, যখন তোমার কাছে চাবি নেই তখন দরকার নেই। আর হ্যাঁ, এই নিয়ে আরণ্যককে কিছু বলার দরকার নেই। আচ্ছা বৌদিমণি। এরপর ভাবনা উপরে চলে আসে। সেই দরজার কাছে এসে অনেক ভাবতে থাকে। ঠিক তখন ভাবনা বলে ওঠে, টিভিতে যেমন করে দরজা খোলা হয় একবার আমি তেমন করে চেষ্টা করি, যদি হয় তাহলে তো খুবই ভালো হয়। এরপর ভাবনা নিজের মাথার ক্লিপ দিয়ে দরজা তালার খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই হয় না। আর বেশ কয়েকবার চেষ্টা করার পর যখন দরজা খুলল না, তখন ভাবনা বেশ বিরক্ত হয়ে বলে উঠল, দূর, এসব আবার হয় নাকি? এই সত্যি লোকে গল্পের গরু গাছে চড়ে, সেই রকম হয়েছে অবস্থা। আর আমিও তেমন বোকার হদ্দ, টিভিতে দেখে এইসব করছি। দূর, ভালো লাগে না। এসব করে যদি দরজা খোলা যেত তাহলে আর দরজা ভাঙতে হতো না। এই বলে ভাবনা সেখান থেকে চলে আসি নিজের ঘরে। তারপর নিজের ঘরেই বসেছিল। এমন সময় ভাবনার চোখ গেল টেবিলের তাকের ওপর। সেখানে একটা চাবির গোছা মতো কিছু দেখতে পেল। তাই আর দেরি না করে ভাবনার ছটফট ছুটে গিয়ে তাকের থেকে সেই চাবির গোছা নিয়ে ভাবলো, এখানে কি সেই ঘরের চাবি আছে? থাকলেও থাকতে পারে। চল ভাবনা, কাজে লেগে পড়, না হলে আরণ্যক চলে আসবে আর সব যাবে। এই বলে ভাবনা দৌড় সেই ঘরের কাছে দৌড়ে এসে একটা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। এদিকে দুপুর গড়িয়ে এসেছে, যখন তখন আরণ্যক চলে আসতে পারে। এই ভেবে তাড়াতাড়ি করেই ভাবনা দরজা খোলার চেষ্টা করতেই একটা চাবি দিয়ে হঠাৎ করে দরজা খুলে গেল। ভাবনা মনে মনে ভগবানকে একবার ডেকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতর প্রবেশ করতেই ভাবনার চক্ষু চড়ক গাছ। এ কি দেখছে ভাবনা? এ তো সব ভাবনার ছবি, কিন্তু এতগুলো এখানে এলো কি করে? তার মানে কি আরণ্যক অনেক আগে থেকে ভাবনার উপর নজর রাখছিল? কিন্তু কিভাবে? এসবই ভাবতে ভাবতে ভাবনা বলে উঠল, এই ছবিগুলো আরণ্যক কোথায় পেল? এগুলো তো আমি ফেসবুকে দেওয়া আছে। তবে কি আরণ্যক আমাকে ফেসবুক থেকে ফলো করছে? কি সব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ভাবনা হাঁ করে দেওয়ালে টাঙানো সব ছবি দেখতে থাকে। তারপর ঘরটার দিকে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। তাকের ওপর কিছু বই দেখতে পেলেও সেখানে গিয়ে ভাবনা নেড়েচেড়ে দেখতে শুরু করলো। এমন সময় ভাবনার চোখ পড়লো একটা ডায়েরির উপরে। সেটার পাতা উল্টে ভাবনা দেখতে পেল
আরণ্যকের নিজের হাতে লেখা কিছু কথা, ভাবনা তাকে কিভাবে অপমান করেছে, আরণ্যক তাকে কতটুকু ভালোবাসে সবটা সেখানে লেখা আছে। আর আজও সে আরণ্যক ভাবনাকেই ভালোবাসে সে কথাও লেখা আছে। শুধু সেদিনের অপমানটাকে আরণ্যক কিছুতেই ভুলতে পারে না। যতবার ভুলে ভাবনাকে নিজের করে নিতে গেছে ততবার আরণ্যকের আবার সে আগের কথা মনে পড়েছে। তাই ততবারই আরণ্যক ভাবনাকে কষ্ট দিয়েছে। ভাবনাকে কষ্ট দিলে আরণ্যক নিজেও খুব কষ্ট হতো, কিন্তু ছোটবেলায় সেই অপমান তাকে কিছুতেই তার অতীতকে ভুলতে দেয় না। এইসব পড়ে ভাবনা মনে মনে বলে উঠল, নিজের ভুলের জন্যই আজ আমার এমন অবস্থা, কিন্তু এবার আমাকেই সবটা ঠিক করতে হবে, সেটা যেমন করেই হোক। এরপর ভাবনা সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর আবার দরজা বন্ধ করে চাবিটা সেই আগের জায়গায় রেখে দেয়। তারপর চুপচাপ নিজের ঘরে বসে থাকে। এরই কিছুক্ষণ পর আরণ্যক চলে আসে। আরণ্যক এসে ভাবনাকে তার নিজের জায়গায় আবার সে চুপচাপ বসে থাকতে দেখে মনে মনে বলে ওঠে, ভাবনার অহংকার আজ তার পতনের জন্য দায়ী। অন্যদিকে ভাবনা ভাবে যে নিজের ভুলের জন্য যে তার এই অবস্থা সেটা সে বুঝতে পারে, কিন্তু এখন আর কিছুই করার নেই। তা সত্ত্বেও ভাবনা ভাবে কিছু কি ঠিক করা সম্ভব না। নিজের সম্পর্কে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিভাবে, তাই অনেক ভেবে ভাবনা সিদ্ধান্ত নেয় যাই হোক এবার তাকে তাদের সম্পর্ককে ঠিক করতেই হবে। তাই ভাবনা রোজ রোজ নতুন কিছু করে আরণ্যকের মন জয় করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আরণ্যক কিছুতেই ভাবনাকে মেনে নিতে পারে না। এমনই একদিন আরণ্যক নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল, ভাবনাও ঘরে ছিল। সেদিন আরণ্যক অফিসে যায়নি, কারণ সেদিন আরণ্যকের শরীরটা ঠিক ছিল না, গায়ে একটু জ্বর জ্বর লাগছিল। এমন সময় একটা ইম্পর্টেন্ট কল আসতে আরণ্যক ঘর থেকে বেরিয়ে ব্যালকানিতে যায় ফোনে কথা বলার জন্য। আর তখনই ভাবনা ঘরে ঢুকে আরণ্যকের ল্যাপটপের দিকে নজর যায়। সেখানে ভাবনা দেখতে পায় আরণ্যকের ল্যাপটপের ওয়ালপেপারে তার ছবি। ল্যাপটপের কাছে এসে ভাবনা ল্যাপটপ ঘাঁটতে শুরু করে। ফটোজ অপশানে গিয়ে ভাবনা নিজের অনেক ছবি দেখতে পায়, যেগুলো সেই ঘরেও ছিল। সেখান থেকে ভাবনা বুঝে যে তাদের সম্পর্ককে ঠিক করার জন্য কিছু তো করতেই হবে, আর বলে, এভাবে তো আর সারা জীবন চলতে পারে না। তাতে আরণ্যক যেমন কষ্ট পাচ্ছে, আমাকেও কষ্ট দিচ্ছে। এতগুলো বছরে আরণ্যক আমাকে ভোলেনি, ভালোবেসে গেছে আমাকে, আমার অজান্তেই নিজের গোপনে। এবার আর না, অনেক হয়েছে। এবার এই মান অভিমান ভাঙাতেই হবে। সেদিন রাতে আরণ্যকের খুব জ্বর আসে, কিন্তু মুখ ফুটে আরণ্যক নিজের অসুস্থতার কথা ভাবনাকে জানায় না। কিন্তু বেশ অনেকটা রাতের দিকে কারোর গোঙানির আওয়াজ শুনে ভাবনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ভাবনা বুঝতে পারে যে আরণ্যক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি সেটাই বোঝানোর জন্য আস্তে আস্তে পা ফেলে ভাবনা আরণ্যকের দিকে বিছানার কাছে এসে আরণ্যকের কথা বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না ভাবনা। তাই অনেকবার ডাকার চেষ্টা করে আরণ্যককে, কিন্তু আরণ্যক ভাবনার ডাকে সাড়া না দিলেও ভাবনা আরণ্যকের গায়ে হাত দেয়। তাতেই ভাবনা বুঝতে পারে যে আরণ্যকের জ্বর এসেছে, গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। তাই কি করবে এবার ভাবনার খুব ভয় হলো। তাই তাড়াতাড়ি করে নিচে নেমে এসে বাড়ির কাজের লোকদের ডাকতে থাকে। তখন ভাবনার চিৎকারের সীমা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে বৌদিমণি, এবার চিৎকার করছো? কিছু কি লাগবে? ভাবনা তখন অনেকটা তুতলিয়ে বলে উঠল, তুমি কোনো ডাক্তারের নাম্বার জানো? ভাবনার কথায় বেশ অবাক হয়ে সীমা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে বৌদিমণি? তোমার কি শরীর খারাপ? না সীমা, আমার না, তোমার দাদাবাবুর। কি হয়েছে দাদাবাবুর? খুব জ্বর এসেছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। তোমার কাছে কোনো ডাক্তারের নাম্বার আছে? হ্যাঁ আছে, দাঁড়াও দিচ্ছি। এই বাড়ির একজন পুনরো ডাক্তার আছে। আগে প্রায় দিন দাদাবাবু না খেয়ে থাকায় গ্যাস অম্বল হতো, তো তখন আমি ডাক্তারের নাম্বার নিয়ে রেখেছিলাম। দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। এরপর ভাবনা সীমার কাছে ডাক্তারের নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি করে আসতে বলে। ডাক্তার এসে আরণ্যককে দেখে যায়। আরণ্যকের তখন কোনো জ্ঞান নেই। ডাক্তার বলে যায়, জ্বরের ঔষধ ইঞ্জেকশন আমি দিয়ে দিয়েছি, তবে জ্বরটা অনেকটাই আছে, একটু মাথায় জলপট্টি দিলে ভালো হয়। ডাক্তারের কথা মতো ভাবনা আরণ্যকের মাথায় জলপট্টি দিতে থাকে রাত জেগে। সীমা বেশ কয়েকবার এসে ভাবনাকে ঘুমোতে বলেছে। সে আরও বলেছে যে সে থাকছে, কিন্তু ভাবনা বলেছে সেই থাকবে। তাই আর সীমা জোর করেনি। বেশ সকালের দিকে আরণ্যকের জ্বরটা কমে এলে আরণ্যক চোখ খুলে তাকায়, আর চোখ খুলতে নিজের চোখের সামনে ভাবনাকে বসে থাকতে দেখে বেশ অবাক হয়। তারপর নিজের মাথায় জলপট্টি দেখেও বুঝতে পারে যে কাল রাতে তাহলে জ্বরটা বেড়েছিল। তারপর মনে মনে বলে উঠল, তাহলে কি সারা রাত ভাবনা জেগে থেকে আমার মাথায় জলপট্টি দিয়েছে? মেয়েটা কি সত্যি সত্যি অনেক বদলে গেছে? তাহলে কি আমি তাকে কষ্ট দিয়ে ভুল করেছি? ভাবনার দিকে তাকিয়ে আরণ্যক এইসব কথাগুলো ভাবতে থাকে। আর এমন সময় ভাবনার ঘুম ভেঙে গেলে সামনে আরণ্যককে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আসলে কাল রাতে আমার অনেক জ্বর এসেছিল, তো তাই আর কি।
এই বলে ভাবনা চলে যেতে যাবে এমন সময় আরণ্যক বলে উঠল, তার জন্য কি তুমি সারা রাত জেগে আমার সেবা করেছিলে? কথাটা শুনে ভাবনা বলে উঠল, রাগ তোমার 16 আনা আছে, নিজের যে এত জ্বর সে কথা একবারও বলতে পারলে না। না, আমি দেখছি তুমি খুব জেদি। এতটা জেদ ভালো না, পারলে রাগটা কমানোর চেষ্টা করো, তাহলে দেখবে সব ঠিক থাকবে। এতক্ষণ ভাবনার কথাগুলো মন দিয়ে শুনে আরণ্যক বলে উঠল, আচ্ছা, শুধু আমার রাগ আর আমার জেদগুলোই চোখে পড়লো, আর আমার... কথাটা বলতে গিয়েও আরণ্যক বলতে পারলো না, চুপ করে গেল। যদিও ভাবনা আরণ্যকের না বলা কথাটা বুঝতে পেরেছে, কিন্তু তখন ভাবনা কিছু বলল না। আরণ্যকে চুপ করে বসে থাকতে দেখে ভাবনাও আর কোনো কথা না বলে বাইরের দিকে চলে গেল। এরপর ভাবনা একটা প্ল্যান করে, আরণ্যককে সুস্থ হয়ে গেলে আবার অফিসে যাওয়া শুরু করবে। এমনই একদিন হঠাৎ করে ভাবনা আরণ্যককে ফোন করে আর বলে, আরণ্যক, তুমি কোথায়? তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো। আমি একটা ঘরে আটকে গেছি, হয়তো দরজা বন্ধ হয়ে গেছে, কিছুতেই খুলছে না। আমি ঘর থেকে বেরোতে পারছি না, তার উপর ঘরটা একেবারেই অন্ধকার, জানালা দরজা সব কিছু বন্ধ, একটু হাওয়া বাতাস বইছে না, আমার দম বন্ধ হয়ে আসে। তুমি পারলে তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না। কথাগুলো বলেই ভাবনা ফোন কেটে দেয়। ওদিকে মিটিং চলাকালীন ভাবনার এমন খবর পেয়ে তখনই মিটিং বন্ধ করে গাড়ি নিয়ে সোজা ঘরে চলে আসে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, অনেকবার সবাইকে ডেকেও কোনো লাভ হয়নি, কেউ দরজা খুলতে আসে না। তারপর বাধ্য হয়েই দরজা ভেঙে ভেতরে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ যখন শব্দ দেয় না তাতে আরণ্যকের খুব ভয় পায় আর বলে ওঠে, বাড়ির এতগুলো কাজের লোক, একজনও নেই কেন? কি হলো? তারপর এইসব ভাবতে ভাবতে ভাবনাকে ডাকতে ডাকতে উপরে উঠে যায়। প্রথমে নিজের ঘরে গিয়ে দেখলো সেখানে ভাবনা নেই। তারপর সারা ঘর ভাবনা ভাবনা বলে চিৎকার করতে থাকে। এমন সময় সে বন্ধ ঘরটার কাছে এসে ভাবনার গলার আওয়াজ শুনতে পায়। দরজার ভেতর থেকে বন্ধ, দরজা খোলা যাচ্ছে না। বিপদের সময় মাথা থেকে আরণ্যকের সমস্ত বুদ্ধি চলে গেছে, তাই সেই সময় শরীরের সমস্ত জোর দিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। গোটা ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। আর আরণ্যক তখন বলে উঠল, ভাবনা, ভাবনা, তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? তখন আর ভাবনার গলার স্বর শুনতে না পেয়ে নিজের পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বালাতে যাবে এমন সময় ঘরের আলো জ্বলে উঠল। আর আরণ্যক দেখতে পেল তার সামনে ভাবনা দাঁড়িয়ে আছে, বেশ হাসি মুখে। ভাবনাকে স্বাভাবিক দেখে আরণ্যক ছুটে এসে ভাবনাকে জড়িয়ে ধরে আর বলল, ভাবনা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তোমার? এতটা আবেগী কণ্ঠ শুনে ভাবনা ধীর গলায় বলে উঠল, আমার কিচ্ছু হয়নি আরণ্যক, তবে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমার হৃৎপিণ্ডটা এখনো খুব জোরে জোরে শব্দ করছে, খুব ভয় পেয়ে গেছিলে বুঝি? আমাকে যখন এতটাই ভালোবাসো তাহলে আমাকে কেন কষ্ট দাও? ভাবনার কথা শুনে আরণ্যকের এবার বুঝতে পারলো যে ভাবনাকে হারানোর ভয় নিজের আবেগকে সে ধরে রাখতে পারেনি, তাই এক ঝটকায় নিজেকে ভাবনার বাহুডোর থেকে আলাদা করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কি শুরু করেছো তুমি? তুমি এইসব করে কি বোঝাতে চাচ্ছ? আমি তো কিছুই বোঝাতে চাই না, যা বোঝানোর তা তো এই ঘরটা বোঝাচ্ছে। তারপর আরণ্যক ঘরের চারিদিকে তাকিয়ে দেখলো এই ঘরের যে ভাবনার সহ সব ছবি ছিল সে কটা আরণ্যক ভুলেই গিয়েছিল। ঘরের চারিদিকে তাকিয়ে দেখলো ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তখন ভাবনা আরণ্যকের কাছে এসে বলল, তুমি ধরা পড়ে গেছো আরণ্যক, তুমি যে আজও আমাকে খুব ভালোবাসো এই ছবিগুলো তারই প্রমাণ। তুমি কেন এমন করছো আরণ্যক? এতে যে তুমি আমাকেও কষ্ট দিচ্ছ আর নিজেও কষ্ট পাচ্ছ। বলো, একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভাবনা চিৎকার করে বলতেই থাকে আর তখনই আরণ্যকও চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও আজ তোমাকেই ভালোবাসি। কিন্তু যখনই আমি তোমায় সব কিছু ভুলে কাছে টেনে নিতে যাই, তখনই অতীতের করা তোমার সকল অপমান আমার চোখের সামনে ভেসে ওঠে, আর আমি কিছুতেই তোমার কাছে যেতে পারি না। আরণ্যক, আমাকে কি ক্ষমা করা যায় না? এরপর দেখা যায় ভাবনা হাঁটু গেড়ে মাটিতে বসে দুই কানে হাত দিয়ে বলে উঠল, আরণ্যক, আমাকে কি আমার করা সব কাজের জন্য ক্ষমা করা যায় না? সব ভুলে তুমি আমাকে আপন করে নিতে পারবে না? আমি জানি যে আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি তো জানো যে ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছিলাম। তারপর আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি এটাই জানতাম যে টাকা থাকলেই সব পাওয়া যায়। আমি বুঝতাম যে টাকা না থাকলে ভালোবাসা থাকে না, কিন্তু যখন বুঝতে শিখলাম যে জীবনে টাকাই সব কিছু না, তখন তুমি আমার জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছিলে। আমাকে ক্ষমা করে দাও আরণ্যক, আমি আর পারছি না। এই বলে ভাবনা খুব কাঁদতে থাকে। আরণ্যক ভাবনার চোখের জল দেখতে না পেরে ভাবনার কাছে গিয়ে ভাবনাকে তুলে দাঁড় করিয়ে পরম যত্নে ভাবনার চোখের জল মুছে নিজের শক্তপোক্ত বাহু ধরে ভাবনাকে আবদ্ধ করলো। আর তখনই ভাবনা বলে উঠল, শুভ জন্মদিন আরণ্যক।
কথাটি শুনে আরণ্যক বলে উঠল, তোমার মনে ছিল? অবশ্যই মনে ছিল। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে অল্প হেসে দুজনেই দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরণ্যক কেক কাটলো। সেদিন তারা দুজনেই অতীতের সব মান অভিমান ভুলে নিজেদের জীবন নতুন করে শুরু করে। ভাবতে পারছেন, নিজের ক্রাশকে সারা জীবনের জন্য নিজের করে পেতে এত কিছু করলো আমাদের গল্পের হিরো। আচ্ছা, আপনাদেরও কি এমন কোনো ক্রাশ আছে নাকি? থেকে থাকলে অবশ্যই ক্রাশকে নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।